আমাদের এই ইন্টেরিয়র গার্ডারের এই দুইটা টেবিল পর্যন্ত লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম, যদিও তোমরা করো নাই। তো এখন হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ইন্টেরিয়র গার্ডারের হচ্ছে ডিজাইনটা করব, ঠিক আছে? ইন্টেরিয়র গার্ডারের ডিজাইনটা দেখার আগে আমরা হচ্ছে এক্সটেরিয়র গার্ডারের জন্য এরকম দুইটা টেবিল ড্র করতে হবে। সো এক্সটেরিয়র গার্ডারের টেবিলটা আমরা কিভাবে পেতে পারি সেই জিনিসটা আমরা এখন আগে দেখে নিই, তারপরে হচ্ছে আমরা মেইনলি ডিজাইন সেকশনে চলে যাব। তো এই ফিগারটা দেখে বলো তো কোনটা ইন্টেরিয়র গার্ডার কোনটা এক্সটেরিয়র গার্ডার? লাস্ট ক্লাসে আমরা যে বলছি ইন্টেরিয়র গার্ডার পড়তেছি, ইন্টেরিয়র গার্ডার সবকিছু। ইন্টেরিয়র গার্ডার কোনগুলা? এই যে ভিতরের যে গার্ডারগুলো সেগুলো হচ্ছে ইন্টেরিয়র গার্ডার। ইনওয়ার্ড আর যেগুলো আছে। আর এক্সটেরিয়র গার্ডার কোনটা? আমাদের বাইরের সাইডে যে গার্ডারগুলো সেগুলোকে আমরা বলতেছি এক্সটেরিয়র গার্ডার, ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র গার্ডার, এটা আর এটা। সো এখন হচ্ছে মেইনলি আমরা যদি এক্সটেরিয়র গার্ডারের পোরশনটা চিন্তা করি, দ্যাট মিন্স আমরা জানি কি এই দুইটা গার্ডারের মধ্যবর্তী ডিসটেন্স কত? s। সো তাহলে এই এক্সটেরিয়র গার্ডারের জন্য তাহলে আমার s টা কতটুকু আসবে? এতটুকু পোরশন, দ্যাট মিন্স s ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে, তাই না? এতটুকু পোরশন কাজ করবে, সেই জিনিসটাই আমাদের কেটে নিয়ে দেখানো হয়েছে। দ্যাট মিন্স আমরা যদি এক্সটেরিয়র গার্ডার, এই যে এইটা কি একটা সাইডের এক্সটেরিয়র গার্ডার, সো এই এক্সটেরিয়র গার্ডারটা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে কি, দেখো আমাদের এই এক্সটেরিয়র গার্ডারের উপরে কি টার্প থাকতেছে বা সাইড ওয়াক যেটাকে বলে, তাই না? সাইড ওয়াক থাকতেছে, রেলিং থাকতেছে, এগুলোর জন্য কি একটা ডেড লোড এখানে ক্রিয়েট হবে, তাই না? এখানে তারপরে কি ওয়ারিং কোর্সটা কি একটা পোরশন থাকতেছে, পুরো পোরশনটা থাকতেছে না, তাই না? সো সেগুলোর জন্য এখানে তার মানে আমাদের ইন্টেরিয়র গার্ডারের আর এক্সটেরিয়র গার্ডারের মধ্যে কিছুটা ভ্যারিয়েশন আসবে। সো এক্সটেরিয়র গার্ডারটা তাহলে কিভাবে কি? তো এখানে বলা হয়েছে, এখানে তাহলে W টা আমাদের কিভাবে আসবে? আমাদের W shall be contributed by the exterior girder section, curb, railing and DC. সো দ্যাট মিনস আমরা এর আগের সেকশনে যেভাবে করেছি ডিসির জন্য ঠিক সেইভাবে আমরা এখানে ক্যালকুলেটটা করব। আর ওয়্যারিং কোর্সের জন্য সেম। ওয়্যারিং কোর্সের জন্য আমরা ভ্যালুটা জানি অলরেডি 30 পিএসএফ। সো এখানে যেটা বিষয় দেখো, আমরা এক্সটেরিয়র গার্ডার কি এতটুকু পোরশন পর্যন্ত কেটে নিচ্ছি না? একইভাবে এই সাইড থেকেও এতটুকু পোরশন পর্যন্ত কেটে নিচ্ছি। তার মানে এগুলো কি ছিল? আমার ডায়াফ্রাম। তার মানে আমার ডায়াফ্রামের কতটুকু পোরশন এখানে কাজ করতেছে বলো তো? আমাদের পুরো ডায়াফ্রামটার কতটুকু পোরশন আমাদের এক্সটেরিয়র গার্ডারের উপরে কনসেন্ট্রেটেড লোড করা আছে? হাফ, তাই না? কারণ কি আমাদের এক্সটেরিয়র গার্ডারগুলো হাফ নিচ্ছে এই সাইড থেকে। সো তার মানে আমাদের এই পি গুলাকে কনসেন্ট্রেটেড লোড গুলো আমরা কি দিয়ে ক্যালকুলেট করেছিলাম বলো তো? কনসেন্ট্রেটেড লোড গুলো মেইনলি হচ্ছে আমরা যে ডায়াফ্রামের জন্য নিয়েছিলাম না? সো আমাদের এই কনসেন্ট্রেটেড লোড পি গুলা কিন্তু তাহলে রিভাইজড করতে হবে। কিভাবে রিভাইজ করব? কনসেন্ট্রেটেড লোড পি এর যে ভ্যালু পেয়েছিলাম সেইগুলোকে আমরা হাফ করে দিব। সেটাই বলা হয়েছে লোডস ফ্রম দ্য ডায়াফ্রাম P1, P2 এটসেট্রা। দ্যাট মিনস P1, P2, P3, P4, P5 এই সবগুলা ভ্যালুকে আমরা কি করব? এখন হাফ করে দিব। শ্যাল বি হাফ। দ্যাট মিনস এই সবগুলা ভ্যালু হাফ করে দিয়ে যে ভ্যালুটা যে ডায়াগ্রামটা ড্র করব এক্সটেরিয়র গার্ডের জন্য সেই ডায়াগ্রামটা এখানে P এর ভ্যালুগুলা হাফ থাকবে আগের তুলনায়, ইন্টেরিয়র গার্ডারের তুলনায়। আর কি বলা হয়েছে? ট্রাপিজয়েডাল লোড WV। এই ট্রাপিজয়েডাল সেকশনটা আগেও যত ছিল ভ্যালু সেটা ঠিক সেম থাকবে। কিন্তু আমাদের এই কনস্ট্যান্ট UDL W shall be recalculated। দ্যাট মিনস আমাদের এই W টা রিক্যালকুলেট করতে হবে। কারণ কি? আমাদের এই W টা কিসের জন্য আসতেছে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এর আগে আমরা ক্যালকুলেট করেছি, এটাকে আমাদের রিভাইজ করতে হবে। কারণ হচ্ছে এখানে দেখো আমাদের এই পোরশনের জন্য আমাদের কি যুক্ত হচ্ছে? কার্ভের পোরশনটা যুক্ত হচ্ছে এক্সট্রা, তাই না? আগে কি কার্ভ ছিল? না স্যার, আগে কার্ভ ছিল না। একইভাবে ওয়্যারিং কোর্সের পোরশনটা কি? শুধুমাত্র এতটুকু পোরশন ওয়্যারিং কোর্স, তাই না? এখানে কিন্তু S/2 পোরশন ওয়্যারিং কোর্স। সো এইজন্যই আমাদের W টাকে রিভাইজ করা লাগতেছে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন এই W তাহলে আমাদের যখন এক্সটেরিয়র গার্ডারের জন্য এই ডায়াগ্রামটা আঁকবো তখন আমাদের তাহলে আমাদেরকে রিভাইজ করতে হবে এই P এর ভ্যালু গুলাকে আর হচ্ছে এই UDL এর যে W এর ভ্যালুটা সেটাকে আমাদের রিভাইজ করতে হবে। সো এই দুইটা জিনিস রিভাইজ করব আর বাকি WV এর ভ্যালুগুলো সেমই থাকবে। ট্রাপিজয়েডাল পোরশন গুলা। ঠিক আছে? সো আমরা একে দেন তারপর আমরা কি করব? দেন আমরা হচ্ছে SFD, BMD ড্র করব সেম লাইক বিফোর। কারো কোনো সমস্যা আছে এতটুকুতে?
না স্যার। আচ্ছা, তো তারপরে আমরা যেটা করব, দেখো আমাদের হচ্ছে এখন আমরা টেবিলটাতে চলে আসি। টেবিলে বলা হয়েছে কি সেলফ ওয়েট শিয়ার ডিসি। দ্যাট মিনস আগের আমরা কি ইন্টেরিয়র গার্ডারের জন্য কি ডিসির জন্য একটা সেলফ ওয়েট শিয়ার ভ্যালু বের করেছিলাম, লোকেশন 1 2 3 4 এরকম ভাবে প্রত্যেকটা লোকেশনের জন্য। এখানেও ঠিক সেম ভাবে আমরা হচ্ছে শিয়ারের ভ্যালুটা আমরা বসাবো সেলফ ওয়েটের জন্য। ঠিক আছে? সেই নিউ এসএফডি থেকে আমরা যে নতুন যে এসএফডিটা ড্র করব, নতুন এসএফডি এক্সটেরিয়র গার্ডারের জন্য যেটা ড্র করব সেইখান থেকে এই শিয়ার ভ্যালুগুলা বসাবো। একইভাবে হচ্ছে এই ওয়্যারিং কোর্সের জন্য ডিডব্লিউ এর জন্য যেই পোরশনের জন্য যে আমরা কি দুইটা আলাদা করে ড্র করেছিলাম না এসএফডি বিএমডি। একটা হচ্ছে কি ডিসি এর জন্য আর একটা ওয়্যারিং কোর্সের জন্য। সো এইখানে এক্সটেরিয়র গার্ডের জন্য দুইটা আলাদা করে আমরা এই দুইটা ভ্যালু আমরা এসএফডি থেকে নিব। দুইটা নতুন এসএফডি থেকে নিব। ঠিক আছে? এখন চলে আসতেছে এআইভি। এখানে একটা কারেকশন ফ্যাক্টর আছে। সো এই যে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা, এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কিন্তু আমরা এর আগেও দেখে আসছি। সেটা কি ছিল? এর আগেটা কি ছিল? এখানে একটু ভুল আছে ম্যানুয়ালে। তোমাদেরকে একটু কারেকশন করে দেই। এটা রো আইভি এটা আলফা আইভি হবে না। এটা হবে আলফা ইভি। আই ছিল কি ইন্টেরিয়র গার্ডারের জন্য। ই হবে কারণ এক্সটেরিয়র গার্ডার। এখানেও আলফা ইভি ইএম হবে। এক্সটেরিয়র গার্ডারের মোমেন্টের ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এটা হচ্ছে শিয়ারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই ভ্যালুটা কিভাবে পাইতে পারি? এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাদেরকে দেখতে হবে এই সেকশনটা। এর আগের পেজেই দেখো ডিজাইন অফ এক্সটেরিয়র গার্ডার লোড এন্ড লাইভ লোড অ্যানালাইসিস। এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর মোমেন্ট। মোমেন্টের জন্য আমরা আলফা ইএম, ই হচ্ছে এক্সটেরিয়র গার্ডার, এম ফর মোমেন্ট। দ্যাট মিনস মোমেন্টের জন্য আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এক্সটেরিয়র গার্ডারে যেটা সেটা কিভাবে কারেকশন করতে পারি? আমরা ইন্টেরিয়র গার্ডারের জন্য আলফা আইএম পেয়েছিলাম না? এর আগে লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো সেইটার সাথে আমরা ই মাল্টিপ্লাই করব। এখন ই জিনিসটা কি? ই এর জন্য একটা ফর্মুলা দেওয়া আছে ই ইকুয়াল টু 0.77 প্লাস ডিই বাই 9.1। এখন ডিই জিনিসটা কি? সে ফর সাপোজ আমার হচ্ছে এই গার্ডারের আমাদের এক্সটেরিয়র গার্ডারের যে বিডব্লিউ যদি আমাদের 18 ইঞ্চি হয় তাহলে ডিই কত আসবে? 9। সো ডি এর মানটা এখানে বসিয়ে দিব। বুঝতে পারছো? তাহলে ডি কি জিনিস? দ্যাট মিনস আমাদের ডিজাইন সেকশন থেকে মিড পয়েন্ট পর্যন্ত। বুঝা যাচ্ছে? জি স্যার। তো তাহলে আমরা ডি এর ভ্যালুটা বসাবো। এখন খেয়াল রাখতে হবে ডি এর ভ্যালুটা অবশ্যই এই ভ্যালুগুলোর মধ্যে আসবে। যদি আমাদের 18 ইঞ্চি চলে আসে, আমাদের যদি 9 ইঞ্চি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এটাকে আমাদের কারেকশন করতে হবে। ঠিক আছে? সো ডিই এর যে ভ্যালুটা সেটা অবশ্যই আমাদের -1 থেকে 5.5 এর মধ্যে হইতে হবে। সো আমরা তাহলে ডি এর মানটা বসালে ই এর একটা ভ্যালু পেয়ে যাব। সেই ই এর ভ্যালুটা এখানে বসিয়ে আমরা আলফা আইএম এর যেই ভ্যালুটা আমরা এর আগে ক্যালকুলেট করেছি সেটার সাথে মাল্টিপ্লাই করলে আমরা আলফা ইএম পেয়ে যাব। আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর শিয়ার এর জন্য কিভাবে পেতে পারি? ঠিক সেম প্রসিডিউর ই এর সাথে আমরা মাল্টিপ্লাই করব ই যে আমরা ইন্টেরিয়র গার্ডারের জন্য যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর শিয়ার ভ্যালুটা বের করছিলাম সেটা। এখন এখানে ইটা আবার একটু ভিন্ন ইকুয়েশন দেখো। এখানে এটা আবার ভিন্ন ইকুয়েশন। আচ্ছা সরি, ডি টা হচ্ছে ইঞ্চিতে না, ডি টা হচ্ছে ফিট। যদি আমাদের 18 ইঞ্চি হয় তাহলে আমাদের 9 ইঞ্চি। তাহলে কি 9 ইঞ্চিটা কি 5.5 ফিট অপেক্ষা কি ছোট না? দ্যাট মিনস ডি এর ভ্যালুটা আমরা তখন 9 ইঞ্চি বসাতে পারতেছি। এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের ডিই টা কিন্তু অবশ্যই ফিটে আছে। দ্যাট মিনস আমরা এখানে 9 বসাতে পারবো। 9 ডিভাইড বাই 12 করে বসাতে হবে ফিটে কনভার্ট করে। বুঝতে পারছো? জি স্যার। তো আমরা ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে আর এখানে যখন আমরা শিয়ার এর জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা বের করব তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে ই এর জন্য। সো এই টা মাল্টিপ্লাই করে দিলে আমরা শিয়ার এর জন্য আলফা ইভি পেয়ে যাব। আচ্ছা এখন বলো তো আমরা এই ক্ষেত্রে কেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমাদের ডিফারেন্ট ভাবে ক্যালকুলেট করা লাগতেছে? কেন আমরা এই টা দিয়ে মাল্টিপ্লাই করা লাগতেছি?
কারণ কি দেখো, এইখানে আমাদের এক্সটেরিয়র গার্ডারে কতটুকু পোর্শনের উপর ওয়েট করতেছে? শুধুমাত্র এতটুকু পোর্শন না ভেহিকল গুলা যে মুভ করবে। বাট আগের ক্ষেত্রে কি পুরো এতটুকু পোর্শনের জন্য কি একটা ইন্টেরিয়র গার্ডের উপর ওয়েটটাকে আমরা কাউন্ট ডাউন করতাম না? তো এই জন্যই মেইনলি এখানে কিছুটা আমাদের কারেকশন মানে ডিফারেন্ট ওয়েতে কারেক্টেড করা হয়েছে। বুঝতে পারছো সবাই? সবার মানে সবাই চুপ। কারো কোনো প্রবলেম হলে ক্লাসের মধ্যে বলো। এই ল্যাব রিপোর্ট বারবার পিছাবা না। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের বিষয়টা কি সবাই পারবো ক্যালকুলেট করতে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের এইখানকে আলফা ইভি এটাকে আমরা একটু ক্যালকুলেট মানে কারেকশন করে নিব। আলফা ইভি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব। এরপর হচ্ছে ট্রাক লোড শিয়ার। ট্রাক লোড শিয়ার এর জন্য পজিটিভ আমরা এর আগে কি ৯ টা সেকশন দেখেছিলাম। ৯ টা সেকশনের জন্য আমরা কি আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করেছিলাম না? লাস্ট ক্লাসে দেখানো হয়েছে, সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিব। একইভাবে টেন্ডাম লোড শিয়ার পজিটিভ এর জন্য দ্যাট মিনস টেন্ডাম লোডের জন্য ভি ম্যাক্সিমাম পজিটিভ এর ভ্যালুটা বসাবো। একইভাবে লেন লোডের জন্য ভি ম্যাক্সিমাম পজিটিভ এর ভ্যালুটা বসাবো। পারবো? লাস্ট ক্লাসের মতোই জিনিসটা পুরোপুরি লাস্ট ক্লাসের মতো। একইভাবে এই সাইড থেকে আমাদের ট্রাক লোড শিয়ার নেগেটিভ, নেগেটিভের জন্য ভি ম্যাক্সিমাম নেগেটিভ। একইভাবে টেন্ডাম লোডের জন্য ভি ম্যাক্সিমাম নেগেটিভ। একইভাবে লেন লোডের জন্য ভি ম্যাক্সিমাম নেগেটিভ। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিব। বলো এই ভ্যালুগুলা কি আমরা আবার নতুন করে ক্যালকুলেট করার কিছু নাই? আমরা লাস্ট যে রিপোর্টটা তোমাদের জমা দেওয়ার কথা ছিল ওই রিপোর্টের মধ্যে যে আমরা কি বলে ৯ টা সেকশন নিয়ে যে এসএফডি বিএমডি করেছিলাম, সরি ইনফ্লুয়েন্স লাইন ড্র করেছিলাম, সেই ইনফ্লুয়েন্স লাইন দেখে দেখে যে আমরা যে ট্রাক লোড, টেন্ডাম লোড, লেন লোড ক্যালকুলেট করেছিলাম সেই ভ্যালুগুলোই কিন্তু এখানে বসাবো লোকেশন অনুযায়ী। এই 1 2 3 হচ্ছে এক একটা লোকেশন। কারো কি কোনো সমস্যা আছে এতটুকুতে? পারবো মানগুলো বসাইতে? স্যার এখানে আমাদের জি, স্যার। এসএফডি বিএমডি কয়টা হবে স্যার? এখানে এসএফডি বিএমডি আমাদের হচ্ছে একটা রিভাইজড এসএফডি বিএমডি আঁকতে হবে। একটা হচ্ছে শুধুমাত্র ডিসির জন্য আঁকবা, আর একটা হচ্ছে ডিডব্লিউ এর জন্য। ডিসি এর জন্য এসএফডি বিএমডি আঁকবা, ডিডব্লিউ এর জন্য এসএফডি বিএমডি আঁকবা। সেম লাইক বিফোর আমরা এর আগে যে কাজটা করে আসছি। এখানে শুধুমাত্র লোড কম্পিটিশন গুলো চেঞ্জ হয়ে যাবে। পিটা হাফ হয়ে যাবে আর ডাব্লিউটাকে তোমরা রিক্যালকুলেট করে নিবা। তাহলে দেখো আমাদের এই আইএম দ্বারা কি বলা হয়েছিল লাস্ট ক্লাসে? আমাদের কি একটা ইমপ্যাক্ট লোডের কথা বলা হয়েছিল না? কত পার্সেন্ট নিয়েছিলাম আমরা? 33%। সো 33% এলে এখানে ভ্যালুটা কত আসবে? 1.33। সো এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দেব। এই ভ্যালুগুলো আমরা কত বসাবো? 1.33। এরপরে যেটা করব এটাকে হচ্ছে কম্বিনেশন করব। এই যে এখানে ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা ইউজ করে আমরা এই কম্বাইন পজিটিভ শিয়ার একইভাবে কম্বাইন নেগেটিভ শিয়ারের ভ্যালুটা পেয়ে যাব। এরপরে আসছে কম্বাইন্ড পজিটিভ শিয়ার ফর টেন্ডাম, একইভাবে কম্বাইন্ড নেগেটিভ শিয়ার ফর টেন্ডাম, এই দুটো ভ্যালুও পেয়ে যাব। এরপরে কি করব? এরপরে হচ্ছে ডিজাইন শিয়ার। ডিজাইন শিয়ারের ভ্যালুটা কি আসবে আমাদের? এখানে বলা হচ্ছে এইচ। এইচ কোথায় আমাদের? এটা হচ্ছে এইচ। তারপরে আই এম এন, এই আই, এই এম, এই এন। দ্যাট মিনস এই চারটা কলামের, দ্যাট মিনস আমরা যদি এই ভ্যালুগুলো ধরি একটা রো এর এই চারটা ভ্যালুর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা এখানে নোট ডাউন করে ফেলবো। একইভাবে এখানকার যে চারটা ভ্যালু থাকবে এই চারটা ভ্যালুর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে আমরা নোট ডাউন করে ফেলবো। পারবো তো? জি স্যার। আচ্ছা, এই টেবিলটা যদি পারি তাহলে এই টেবিলটাও আমরা পারবো, কারণ এই টেবিলটা হচ্ছে এতক্ষণ করেছি শিয়ারের, এখন করব হচ্ছে মোমেন্টের। এখন হচ্ছে সেলফ ওয়েট মোমেন্ট ডিসি আর হচ্ছে ওয়ারিং কোর্স মোমেন্ট ডিডব্লিউ। এই মোমেন্টের এই ভ্যালুগুলো কোথা থেকে পাবো বলো তো আমরা? এই মোমেন্টের ভ্যালুগুলো আমরা কোথা থেকে পাবো? আমরা যে এখানে এই যে নতুন যে লোড কম্বিনেশনের জন্য যে আমরা এসএফডি বিএমডি আঁকবো, সেই ডিসি এর জন্য যে বিএমডিটা আঁকবো সেই বিএমডি থেকে আমরা সেলফ ওয়েট ফর ডিসি পাবো, সেলফ ওয়েট মোমেন্ট ডিসি। একইভাবে নতুন যেই
লোড কম্বিনেশনের জন্য আমরা যে ডিডব্লিউ এর জন্য যেই বিএমডি টা আঁকবো সেইখান থেকে কি আমরা ওয়্যারিং কোর্স মোমেন্ট ডিডব্লিউ টা পাবো। সেই ভ্যালুগুলো আমরা এখানে নোট ডাউন করে ফেলবো। এই এসএফডি বিএমডি দেখে দেখে প্রত্যেকটা লোকেশন অনুসারে। এরপরে আলফা ইএম। আলফা ইএম হচ্ছে এই যে আমরা একটু আগে বের করেছি এখানে এই ফর্মুলা দেখে আমরা আলফা ইএম এর প্রত্যেকটা লোকেশনের জন্য ভ্যালুগুলো বের করে ফেলবো। সেই আলফা ইএম এর ভ্যালুগুলো এখানে বসাবো। স্যার এখানে যে স্যার সেলফ ওয়েট মোমেন্ট স্যার ডিসি স্যার, এখানে যে স্যার ডিসি টা স্যার এটা কি স্যার হচ্ছে লোড ফ্রম স্ল্যাব, লোড ফ্রম গার্ডার আর লোড ফ্রম পাঁচ এই তিনটার যোগফল? হ্যাঁ, এখানে হচ্ছে যেটা আসবে ডিসি বলতে এখানে যেটা বোঝাইতেছে সেটা হচ্ছে মেইনলি আমাদের এক্সটেরিয়র গার্ডার। দ্যাট মিন্স আমাদের এক্সটেরিয়র গার্ডারের পোরশনটা সাথে কি থাকবে? কার্বের পোরশনটা, তাই না? তারপরে লোডটা কোথা থেকে আসতেছে? রেলিং থেকে, তাই না? সেলফ ওয়েট গুলা। তো সেই সবগুলা নিয়ে হচ্ছে মেইনলি ডিসি। আর ওয়্যারিং কোর্স কতটুকু? এই যে আমাদের ক্রিটিক্যাল সেকশন যে ছিল সেই ক্রিটিক্যাল সেকশন থেকে নিয়ে আমাদের এই S/2 পর্যন্ত যেই ক্রিটিক্যাল সেকশন থেকে নিয়ে S/2 এর এন্ড পর্যন্ত হচ্ছে আমাদের এই জিডব্লিউ। সেটার জন্য হচ্ছে এই ওয়্যারিং কোর্স জিডব্লিউ এর ভ্যালুটা। বুঝতে পারছো বিষয়টা? স্যার তো রেলিং আমাদের আর স্যার কার থেকে স্যার লোডটা কিভাবে বের করে দেখে দিন স্যার। হ্যাঁ, রেলিং আর কার থেকে স্যার লোডটা কিভাবে বের করবেন স্যার? আচ্ছা দেখো, তুমি কার্ভ থেকে কিভাবে বের করতে পারো? দেখো আমরা কি রেলিং গুলার সেলফ ওয়েট বের করছিলাম এর আগে? তোমরা রেলিং থেকে তারপর কি আমরা পোস্টের পুরোটা সেলফ ওয়েট বের করছিলাম না যখন ক্যালকুলেটর ডিজাইন করছিলাম? জি স্যার। সো ওই পুরোটা সেলফ ওয়েট সাথে যোগ করবা কি এই কার্বের এতটুকু সেলফ ওয়েট পারবা না? কার্বের সেলফ ওয়েটও কিন্তু আমরা ক্যালকুলেট করে আসছিলাম। জি স্যার। জি স্যার। মনে পড়ে এই জিনিসগুলো যে আমরা করছিলাম? জি স্যার। সো সেই সেলফ ওয়েট গুলো সব হচ্ছে করে আমরা হচ্ছে মেইনলি এই ডাব্লিউটাকে হচ্ছে আমরা রিভাইজ করব। বুঝতে পারছো বিষয়টা? এরপরে হচ্ছে ট্রাকলোড মোমেন্ট। ট্রাকলোড মোমেন্ট পজিটিভ, আমরা এই ভ্যালুগুলোও কিন্তু মোমেন্টের জন্য। দ্যাট মিন্স আমরা ম্যাক্সিমাম মোমেন্টের জন্য ট্রাকলোড, টেন্ডাম লোড আর লেন লোড পজিটিভের ভ্যালুগুলো আমরা এখানে নোট ডাউন করে ফেলবো। এরপরে এখানে হচ্ছে এই যে ইমপ্যাক্টের জন্য আমরা ভ্যালু কত ধরছিলাম? 33% ইমপ্যাক্ট। তার মানে কত ভ্যালু আসবে? 1.33। আর হচ্ছে কম্বাইন্ড পজিটিভ মোমেন্ট ট্রাকের জন্য এই ভ্যালুগুলোকে হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে কম্বাইন্ড একটা পজিটিভ মোমেন্ট ট্রাক লোড, কম্বাইন্ড পজিটিভ মোমেন্ট ফর টেন্ডাম। আর হচ্ছে আমাদের ট্রাক লোড মোমেন্ট নেগেটিভের জন্য টেন্ডাম লোড নেগেটিভের ভ্যালু, লেন লোড নেগেটিভের ভ্যালুগুলো কিন্তু আমরা এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম দেখে দেখে বসিয়ে ফেলবো ভ্যালুগুলো প্রত্যেকটা লোকেশনের জন্য। এরপর হচ্ছে কম্বাইন্ড নেগেটিভ মোমেন্ট ট্রাকের জন্য এই যে এখানকার যে JKL সেগুলো নিয়ে হচ্ছে মেইনলি এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা একটা ফর্মুলা থেকে ক্যালকুলেট করলে এখানে ভ্যালুটা বসাবো। একইভাবে কম্বাইন্ড নেগেটিভ মোমেন্ট ফর টেন্ডাম একইভাবে এই দুইটা ভ্যালু আমরা নোট ডাউন করে ফেলবো। এরপর হচ্ছে ডিজাইন পজিটিভ মোমেন্ট। ডিজাইন পজিটিভ মোমেন্ট বলা হয়েছে ম্যাক্সিমাম অফ H and I। সো আমাদের এই H আর এই I এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা এখানে নোট ডাউন করব। ঠিক আছে? দ্যাট মিন্স আমরা এই ঘর আর এই ঘর এই দুইটার মধ্যে যে এই ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে বসাবো। আর এখানে বসাবো কি ডিজাইন নেগেটিভ মোমেন্ট। আচ্ছা M আর N দ্যাট মিন্স আমাদের এইখানকার আর এখানকার এই দুইটা ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে সেই ভ্যালুটা আমরা এই ঘরে বসাবো। সো একইভাবে আমরা বাকি ঘরগুলো ফিল আপ করে ফেলবো। পারবো এতটুকু সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, এতটুকু যদি পারি তো তাহলে আমাদের হচ্ছে এক্সটেরিয়র গার্ডারের এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন হয়ে গেল। এখন দেখো আমরা লাস্ট ক্লাসে ইন্টেরিয়র গার্ডারের ক্যালকুলেশনও করে ফেলেছি। এখন কাজ হচ্ছে আমাদের স্টিল গুলার ডিজাইন করা, তাই না? আমরা কিভাবে স্টিল গুলাকে বসাবো। সো স্টিল বসানোর জন্য আমরা ফার্স্ট ইন্টেরিয়র গার্ডারটা দেখি। আমরা ইন্টেরিয়র গার্ডার গুলাকে মেইনলি হচ্ছে টি গার্ডার হিসেবে এখানে কাউন্ট ডাউন করতেছি। এখানে বলে দেওয়া আছে রেসিস্ট্যান্স ফ্যাক্টর ফিয়ার ভ্যালু 0.9 মোমেন্টের জন্য ধরবো আর শিয়ারের জন্য 0.9। এখন কথা হচ্ছে পজিটিভ স্টিল।
পজিটিভ স্টিলে আমরা কোথায় বসাই বলো তো, বটমে নাকি টপে? বটমে পজিটিভ স্যার। বটমে পজিটিভ স্টিল, আচ্ছা। তো এখন কথা হচ্ছে আমরা ফার্স্টে Bottom এ পজিটিভ স্টিল ক্যালকুলেট করব, এরপরে কি করব, নেগেটিভ স্টিল ক্যালকুলেট করব। এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নেগেটিভ স্টিল আমাদের দরকার আছে কিনা, নাকি এখানে হচ্ছে আমাদের যে ডেস্ক স্ল্যাব, দেখো নেগেটিভ স্টিল গুলো কি আমাদের টপে বসিয়ে, তাই না, এগুলা, আর পজিটিভ স্টিল কি এই নিচের গুলা, তাই না। এখন দেখো আমাদের নেগেটিভ স্টিল গুলা দেখা যাবে যে আমাদের যে আমরা যে রিবার গুলা যে দিচ্ছি অলরেডি ডেস্ক স্ল্যাবে, সেইটাই কি আমাদের মানে পর্যাপ্ত কিনা। যদি পর্যাপ্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে নেগেটিভ স্টিল ক্যালকুলেট করতে হবে, আর যদি পর্যাপ্ত হয় তাহলে নেগেটিভ স্টিল আর এক্সট্রা করে ক্যালকুলেট করার দরকার নেই। সো আমরা ফার্স্টে যেটা করব, এখানে কয়েকটা ডিজাইন প্রসিডিউর দেওয়া আছে। বলা হয়েছে ডিটারমাইন দ্য ইফেক্টিভ ওয়াইড বি ইফেক্টিভ ফর দ্য ইন্টেরিয়র গার্ডার। আচ্ছা, ইন্টেরিয়র গার্ডারের জন্য আমাদের বি ইফেক্টিভ বের করতে হবে। বি ইফেক্টিভ কি বোঝাচ্ছে, আমরা যদি ছবিতে দেখি, আমরা যে গার্ডারটা কেটে নিয়েছি এখান থেকে এতটুকু পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের ইন্টেরিয়র গার্ডারের বি ইফেক্টিভ। এই ভ্যালুটা কিন্তু আমরা এর আগে ক্যালকুলেট করে আসছি। বি ইফেক্টিভ এর ভ্যালুটা সমান কত, আমরা এস এর যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা কি এখানে বি ইফেক্টিভ না। কারণ কি দেখো, আমাদের দুই সাইড থেকে এটার গার্ডারের সেন্টার থেকে দুই সাইড থেকে s/2 গেছে, s/2 ডিসটেন্স পর্যন্ত, তার মানে কি এই ভ্যালুটা কি আমাদের s, এটা কি আমাদের বি ইফেক্টিভ। বুঝতে পারছো? আমরা বি ইফেক্টিভ এর ভ্যালুটা আমরা জানি। এখন বলেছে কি, এখন ওরা বলতেছে যে কনসিডার দ্য ডিজাইন মোমেন্ট ফর ইচ সেকশন। তো তাহলে আমরা যেটা করতে পারি এখানে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের দেখো, আমরা বি ইফেক্টিভ এর মানটা জানি। এখন আমাদের দরকার হচ্ছে আমাদের এই এই ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা পজিটিভ স্টিলের এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো, তাই না। তো আমরা ফার্স্টে হচ্ছে এর আগেও দেখে আসছি, এই জিনিসগুলো কি আমরা পারবো ক্যালকুলেট করতে, নাকি এটা আমার আবার এক্সপ্লেন করতে হবে ডেস্ক ল্যাবের মতো? স্যার পারবো স্যার। এই জিনিসগুলো তো খুবই নরমাল, এই জিনিসগুলো তো তোমরা হচ্ছে বিল্ডিং পার্টও করে আসছো, তাই না, সেম প্রসিডিউরে। জি পারবা স্যার। না? জি স্যার। আচ্ছা, তো যদি পারো তাহলে জি তো স্যার, খুবই পারবো। ভালো। আচ্ছা তাহলে তো খুবই ভালো, আর এই দিক দিয়ে আমার আর কিছু ডেসক্রাইব করা লাগলো না। তো তাহলে আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে তাহলে এই প্রশ্নটা আমরা তাহলে কি পজিটিভ স্টিল রিভার এই ক্যালকুলেশন তো আমরা মনে হয় এর আগে ডেস্ক ল্যাবের জন্য ঠিক সেম প্রসিডিউরে করে আসছি, তাই না। তো সেই অনুযায়ী তোমরা করে ফেলবা, ঠিক আছে। তো সেই এখন আমাদের জি এই স্যার। ক্ষেত্রে কোনো রকমের নেগেটিভ স্টিল দরকার হচ্ছে না, জাস্ট আমরা শুধুমাত্র পজিটিভ স্টিল দিয়ে দেখা যাচ্ছে, তোমরা শুধু পজিটিভ স্টিলে ক্যালকুলেট করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমাদের নরমালি নেগেটিভ স্টিল দরকার হয় না, সো তোমাদের নেগেটিভ স্টিলে ক্যালকুলেশন করার দরকার নাই। এখন চলে আসবো হচ্ছে আমাদের শিয়ার রেইনফোর্সমেন্ট ডিজাইন। সো ডিজাইন ফর শিয়ার, এখানে কি বলা হয়েছে যে শিয়ার রেইনফোর্সমেন্ট রিকোয়ার্ড when VU is greater than 0.5 PVC. এখন এখানে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমাদের সেকশন ওয়াইজ চিন্তা করতে হবে। আমরা কিন্তু এর আগে প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আমাদের সেকশন ছিল কয়টা, টোটাল 9টা সেকশন। সো আমাদের টোটাল 9টা সেকশন ধরে ধরে এখানে শিয়ারের কাজটা করতে হবে। সো যদি আমরা প্রথম সেকশনের কথা চিন্তা করি, সো তাহলে আমাদের দেখতে হবে যে এই ভিউ এর মানটা আমাদের শিয়ার রেইনফোর্সমেন্ট দিতে হবে তখনই যখন ভিউ এর মানটা আমাদের 0.5 PVC থেকে বড় আসতেছে, তখনই আমাদের শিয়ার রেইনফোর্সমেন্ট দরকার হবে। এখন কথা হচ্ছে যে আমরা দেখো, বলা হয়েছে যে if VU is greater than 0.25 FC prime BWD then section has to be revised. That means
যদি আমাদের এই ভ্যালুটার তুলনায় ভিউ এর মানটা বেশি হয় তখন আমাদের সেকশনটাকে কিছুটা রিভাইজ করতে হবে। তো এখন কিভাবে এই জিনিসগুলোকে করব? আমরা দেখো আমাদের এখানে কি ভিসি এর মানটা আননোন। সো আমরা ভিসি এর মানটা কিভাবে বের করতে পারি বলো তো? ভিসি এর মানটা বের করার জন্য আমাদের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলায় দেখো এই যে বিটার মানটা হচ্ছে 2। কারণ কি আমাদের এই ভিসি এর মান না জানলে কি আমরা ভিউ এর সাথে চেক দিতে পারবো আমাদের শেয়ার রিইনফোর্সমেন্ট দরকার কি দরকার না? সেটা কিন্তু বুঝবো না, তাই না? শেয়ার রিইনফোর্সমেন্ট মানে কি? আমরা এখানে ক্যালকুলেট করে যে রিইনফোর্সমেন্ট গুলো দিব সেগুলো কি স্টিড আপ আকারে দিব, তাই না? এই যে স্টিড আপ গুলো যে দেওয়া হচ্ছে এই স্টিড আপ গুলাই তো মেইনলি হচ্ছে আমাদের শিয়ার এর হচ্ছে রেসিস্ট করতেছে, তাই তো? এতটুকু তো সবাই বুঝতেছো। তো তাহলে আমাদের এখানে ভিসিটা দরকার। এই ভিসিটা কিভাবে বের করব? এই ভিসি এর জন্য এই ফর্মুলাটা। এখানে বিটার মানটা আমরা বসাবো 2, এসসি প্রাইমের ভ্যালু আমরা অলরেডি জানি, বিডব্লিউ এর মানও জানি, ডি এর ভ্যালুও আমরা জানি। সো এই মানগুলো সব বসিয়ে দিলে আমরা ভিসি ভ্যালুটা একটা পেয়ে যাব। সো ভিসির ভ্যালুটা পেয়ে গেলে আমরা ভিসি এর সাথে এই জিনিসটা একটা কম্পেয়ার করে দেখব। ঠিক আছে? 3VC/2 এই ভ্যালুটা কি আমাদের ছোট আছে কিনা ভিউ এর তুলনায়। সো যদি ছোট হয় তাহলে বুঝতে হবে কি আমাদের স্টিড আপ দরকার হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি স্টিড আপ দিতে চাই তাহলে আমাদের স্টিড আপটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমাদের স্টিড আপ ক্যালকুলেট করার জন্য এখানে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনে দেখো আমাদের স্টিড আপের স্পেসিং বলা হয়েছে। এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের এফ আমাদের এভি এর মানটা কি বলা হয়েছে? মিনিমাম ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট। আমাদের কিন্তু এভি এর মানটা কিন্তু আমরা ক্যালকুলেট করি নাই যে আমরা কতটুকু স্টিড আপ দিচ্ছি। স্টিড আপের সাইজ কিরকম। সো মিনিমাম ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট অবশ্যই এই ভ্যালুটার তুলনায় বড় আসবে। দেখো আমরা এফও এর মানও জানি, এফসি প্রাইম এর ভ্যালুও জানি, এস এর ভ্যালুও জানি, বিডব্লিউ এর মানও জানি। এই সবগুলা ভ্যালু বসিয়ে দিয়ে যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার সমান ধরে নিব আমরা এভি। দ্যাট মিনস আমাদের স্টিড আপটার সাইজ কত ইঞ্চি মানে কত ডায়ামিটারের রড দিচ্ছি সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। পারবো তো স্টিড আপটা বের করতে? এই ইকুয়েশন দিয়ে আমরা বের করে ফেলবো স্টিড আপটা কিরকম সাইজের আমরা স্টিড আপ দিচ্ছি। পারবো? সবাই এতটুকু বের করতে একটু রেসপন্স করো, নাহলে কিন্তু আমি বুঝতেছি না যে তোমরা কেউ বুঝতেছো নাকি জি বুঝতেছো স্যার, না। পারবো স্যার। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে স্টিড আপের সাইজটা বের করতে পারি তারপর কি দরকার আমাদের স্পেসিং। সো আমরা এইখান থেকে এই ফর্মুলা থেকে আমরা স্পেসিংটা বের করব। দেখো আমরা ফি ভিসি এর ভ্যালুটা কি জানি না এখানে। এখান থেকে আমরা ফি ভিসি পাবো না বের করতে। ফি এর মান কত? 0.9 আর ভিসি আমরা এই যে এখানে এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করে আসছি, তাই না? সো তাহলে আমরা ফি ভিসি জানি, ভিউ এর মানও জানি, এফওয়াই এর মানও জানি, ডি এর ভ্যালুও জানি, এভি এর মানটা কি আমরা এখান থেকে ক্যালকুলেট করে আসছি। সো এভি এর মানও জানি, ফি এর ভ্যালুও জানি 0.9। সো এই সবগুলা ভ্যালু বসিয়ে আমরা একটা স্টিড আপ গুলার স্পেসিং পেয়ে যাব। এখন আমাদেরকে চেক দিতে হবে যে স্টিড আপ যে দিচ্ছি এই স্টিড আপ গুলা কি আমাদের কি ম্যাক্সিমাম স্পেসিং এর মধ্যে পড়তেছে কিনা। মানে আমাদের কি মানে রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা। এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম স্পেসিং হইতে পারে কত? 0.8 ডি। ডি এর ভ্যালু আমরা অলরেডি জানি। আমরা ডি এর ভ্যালু গুলো অলরেডি জানি। ডি এর ভ্যালুটা এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে একদম টপ থেকে নিয়ে আমাদের এই যে আমরা যদি ধরে নেই আমাদের ২ টা লেয়ারের রেইনফোর্সমেন্ট দিচ্ছি, তাহলে ২ টা লেয়ার দিলে কি হবে? এর সিজি পর্যন্ত, তাই না? দ্যাট মিনস এই টপ থেকে এর সিজি পর্যন্ত যেই ডিসট্যান্সটা সেটাই হচ্ছে আমাদের ডি। তো নরমালি যদি আমরা ৩ টা লেয়ার দেই তাহলে ধরা হয় যে মানে এখানে হচ্ছে আমরা যদি একদম টপ থেকে এই বটম পর্যন্ত আমরা কিন্তু ডিসট্যান্সটা কিন্তু এর আগেই ক্যালকুলেট করে আসছি, তাই না? টোটাল এইজ মনে পড়ে? আমরা যে একটা টোটাল এইজ ক্যালকুলেট করছিলাম সেটা কি একদম টপ থেকে নিয়ে একদম বটম পর্যন্ত মনে আছে না সবার? জি স্যার। তাহলে এই ডি পাওয়ার জন্য আমরা কি করব? সেই এইজ থেকে যদি আমরা এখানে তোমরা অ্যাজিউম করে নিবা ১ম এ ডি ক্যালকুলেট করার জন্য। তোমরা ধরে নিতে পারো ৩ লেয়ার। ৩ লেয়ারের যদি রেইনফোর্সমেন্ট ধরো, এখানে যদি ৩ লেয়ার আরেকটা লেয়ারের রেইনফোর্সমেন্ট দেওয়া হয়, তাহলে কি আমার সিজি টা চেঞ্জ হয়ে যাবে না? সিজি টা কি তখন এখানে থাকবে? তখন দেখা যাবে সিজি টা এখানে। দ্যাট মিনস তখন আমরা মোর অর লেস ধরে নিতে পারি যে আমাদের সে ফর সাপোজ টোটাল এইজ যদি হয় আমাদের 60, তার থেকে তাহলে আমাদের ৩ লেয়ারের জন্য আমরা বিয়োগ করব 4.5 ইঞ্চি। ঠিক আছে? ৩ লেয়ারের জন্য অলমোস্ট 4.5 ইঞ্চি আসে। সো ৩ লেয়ারের জন্য তাহলে দেখা যাচ্ছে আমাদের যে এই ডি এর ভ্যালুটা আসতেছে 60 মাইনাস 4.5 যে ভ্যালুটা পাবো সেটাই। বুঝতে পারছো বিষয়টা? 60 টা কি? 60 হচ্ছে এই যে টোটাল এইজ, এইচ এর ভ্যালুটা।
তার মানে কি আমরা ডি এর ভ্যালুটাও জানি, তাই না? এই ডি এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই 0.8 ডি, এই ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা এস এর একটা চেক দিব। সো এই ভ্যালুটা কি অবশ্যই 24 ইঞ্চি অপেক্ষা ছোট হইতে হবে। when vu is less than 0.125 fc prime। সো আমাদের এখানে দুইটা কন্ডিশন আছে। আমাদের যে আল্টিমেট এখানে ভিউ এর ভ্যালুটা কি বলতো? আমাদের যদি লোকেশন 1 নেই, লোকেশন 1 এর জন্য শিয়ারের যে ভ্যালুটা সেটাই ভিউ, তাই না? সো লোকেশন 1 এর জন্য শিয়ারের যে ভ্যালুটা সেটা যদি আমাদের এই ভ্যালুটার তুলনায় কম আসে তাহলে আমরা স্পেসিংটাকে চেক দিব এইটার সাথে। আর যদি এই ভ্যালুটার তুলনায় বেশি আসে ওই লোকেশন 1 এর শিয়ারের ভ্যালুটা তাহলে আমাদের স্পেসিংটাকে চেক দিব এইটার সাথে। বুঝতে পারছো বিষয়টা? এখন সে ফর সাপোজ আমরা আমাদের এই কন্ডিশনে পড়তেছে, প্রথম কন্ডিশন 1 ফুলফিল করতেছে। প্রথম কন্ডিশনের জন্য আমাদের এস ম্যাক্সিমাম হতে পারে যে 0.8 ডি এর ভ্যালুটা অবশ্যই 24 ইঞ্চি অপেক্ষা ছোট হবে। বাট সামহাউ যদি সেটা 24 ইঞ্চি অপেক্ষা বেশি আসে তাহলে কি করতে হবে আমাদের? তাহলে কি বলতে হবে? সে ফর সাপোজ আমরা ফার্স্ট এখানে একটা স্পেসিং কাউন্ট ডাউন 24 করলাম। ধরে নিব স্যার। হ্যাঁ, 24 আমরা ধরে নিলাম এখানে 21 আসছে। ধরে নাও তোমাদের বোঝার জন্য। আমরা তো ফার্স্টে স্ট্রিপের স্পেসিং এখানে ক্যালকুলেট করতেছি, তাই না? এখানে ধরে নিলাম আমাদের 21 আসছে। ধরে নিলাম আমাদের 0.8 ডি ক্যালকুলেট করার পরে চলে আসলো সে ফর সাপোজ 30 ইঞ্চি। সো 30 ইঞ্চিটা কি 24 ইঞ্চি অপেক্ষা বেশি। তার মানে কি আমরা 30 ইঞ্চি অ্যাকসেপ্ট করতে পারবো? পারবো না। দ্যাট মিনস আমরা কতটুকু স্পেসিং দিব? 21 ইঞ্চি করে স্পেসিং দিব। বুঝা গেছে বিষয়টা? দ্যাট মিনস আমরা এখান থেকে এই এভি থেকে আমরা বের করতেছি কত সুতার রড দিচ্ছি আর এখান থেকে আমরা স্পেসিং পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস আমরা ফাইনালি একটা স্টেটমেন্ট দাঁড়া করাবো যে আমরা সে ফর সাপোজ 3 সুতার রড দিচ্ছি আর কতটুকু স্পেসিং দিয়ে দিচ্ছি সেটা আমরা বলে দিব। সরি 21 ইঞ্চি। বুঝতে পারছো বিষয়টা? এরকম একটা স্টেটমেন্ট দাঁড়া করাই দিবা সেন্টার টু সেন্টার ডিসটেন্স দিয়ে। পারবো তো? যদি জি না স্যার। পারো আমাকে বলো, আমি আবার দেখায় দিচ্ছি ডিজাইন শিয়ারের জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করব। মোমেন্টটা তো আমার মনে হয় না মোমেন্টটা কারো সমস্যা হবে, কারণ এই জিনিসটার সাথে তোমরা অনেক বেশি ফ্যামিলিয়ার। এই সেম প্রসিডিউর আমরা কিন্তু এক্সেল করে আসছিলাম। শিয়ারের এখানে কারো কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার, নেই স্যার। আচ্ছা, তো এখানে খেয়াল রাখবা শিয়ারের কিন্তু আমরা এটা হচ্ছে সেকশন 1 সেকশন 2 এরকম ভাবে আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য ক্যালকুলেট করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি বলে দিই, তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে পুরো ডিটেইলস ক্যালকুলেশন না দেখালেও চলবে। শুধুমাত্র যে কোনো একটা সেকশনের জন্য ফুল ডিটেইলস ক্যালকুলেশন দেখাবা, বাকি সেকশনগুলো জাস্ট ভিউ এর মান কত, তারপর হচ্ছে তুমি এভি এর মান কত ডিরেক্ট মানটা লিখে দিবা। ঠিক আছে? এস এর মান কত নিচ্ছ, তারপরে ফাইনাল একটা স্টেটমেন্ট। বুঝতে পারছো বিষয়টা? পুরোপুরি ক্যালকুলেশনে যাওয়ার দরকার নাই বাকি সেকশনগুলোর জন্য। তোমাদের কাজ কিছুটা কমায় দিলাম, কারণ সেকশন অনেক, 9টা সেকশন। প্রত্যেকটার জন্য যদি ক্যালকুলেশন দেখাতে যাও তোমাদেরও সময় লাগবে। শিয়ারে কারো কি কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন চলে আসবো শিয়ার আমাদের শেষ। এখন তাহলে কি শিয়ার মানে কি আমাদের এই স্টিরাপটা আমরা দিয়ে ফেলছি, তাই না? স্টিরাপ দেওয়া শেষ, আমাদের কি এই রিবার গুলো দেওয়া শেষ, তাই না? এই মেইন রেইনফোর্সমেন্ট বার যেটাকে এএস বলা হচ্ছে এখানে, যেটাকে এখানে এএস বলা হচ্ছে, এই মেইন রেইনফোর্সমেন্ট বারও কিন্তু আমরা এই যে এখানে পজিটিভ মুভমেন্ট ক্যালকুলেট কি বলে পজিটিভ স্টিল নেগেটিভ স্টিল ক্যালকুলেট করে কিন্তু আমরা এখানে এই রিবার গুলো কিন্তু দিয়ে ফেলেছি, তাই না? এখন তাহলে আমাদের বাকি থাকতেছে কি? দেখা যাচ্ছে এখানে ব্রিজে নরমালি এতই লোড আসে, সেখানে হচ্ছে শুধুমাত্র পজিটিভ রিবার আর নেগেটিভ রিবার দিয়েও দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে না। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই পোর্শন গুলাতে ক্র্যাক ফর্ম হতে পারে। সো এই জন্য দেখা যাচ্ছে যে আমাদেরকে একটা, আমাদের যেহেতু বিমটা অনেকটা আমাদের অনেকটা ডিপ, বিমগুলা কি ব্রিজের জন্য দেখা যাচ্ছে অনেকটা ডেপথটা অনেক বেশি হচ্ছে। সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গাগুলাতে স্টিরাপের সাথে সাথে রেইনফোর্সমেন্ট দেওয়া হয়, সেটাকে বলতেছি আমরা ইন স্কিন রেইনফোর্সমেন্ট। যেহেতু আমাদের ডেপথ বেশি এই ব্রিজের জন্য আমাদের গার্ডার গুলার, সেই জন্য আমাদের কিছু স্কিন রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়, যেটাকে আমরা এএসকে দিয়ে ডিনোট করতেছি। এখন এই স্কিন রেইনফোর্সমেন্টটা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা এখন দেখব।
তো স্কিন রেইনফোর্সমেন্ট আমরা কতটুকু পর্যন্ত ক্যালকুলেট দিব সেটা হচ্ছে মেইন বিষয়। স্কিন রেইনফোর্সমেন্ট আমরা দিব এই যে আমরা যে ডিএলটা পাবো, এই যে ডি এর যে ভ্যালুটা, ডিএল বা ডি যেটাই বলো না কেন, ডি এর যে ভ্যালুটা পাবো, সেই ডি এর ভ্যালুটার অর্ধেক করে যতটুকু পাবো, এই যে আমাদের টপ যেই রিভারটা থাকবে, মেইন রিভারের যে মানে একদম লাস্ট লেয়ারের যে রিভারটা থাকবে, সেটা থেকে নিয়ে আমরা d/2 পর্যন্ত আমরা স্কিন রেইনফোর্সমেন্টটা দিব। এটা হচ্ছে এট দ্য বটম সাইড। একইভাবে আমরা টপ সাইডেও হচ্ছে কি এই d/2 পর্যন্ত আমরা টপ সাইডেও কি স্কিন রেইনফোর্সমেন্ট বারটা দিচ্ছি। এগুলো হচ্ছে স্কিন রেইনফোর্সমেন্ট বার। এই যে এগুলা। এখন এই স্কিন রেইনফোর্সমেন্ট বারটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? বলা হয়েছে if DL of non-pre-stressed or partially pre-stressed concrete members exceed 3 feet, the longitudinal skin reinforcement shall be uniformly distributed along both side faces of the component of the distance DL by 2 inch. জিনিসটা হচ্ছে যদি দেখা যাচ্ছে যে আমাদের যে এই সেকশনটা, ঠিক আছে, আমাদের সেকশনের ডিএল এর মানটা যদি 3 ফিট বা তার বেশি এক্সিড করে, তখনই আমরা দেখা যাচ্ছে লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্টটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? 3 ফিট মানে কত? বলো তো? 3 ফিট মানে 36 ইঞ্চি, তাই না? 3 বারং 36। কিন্তু আমাদের দেখো আমাদের এইচ এর ভ্যালু যদি ম্যাক্সিমামেরই দেখবা যে তোমাদের এইচ এর ভ্যালু 60, 50, 67 এরকম করে মনে হয় ভ্যালু গুলো আসছে, তাই না? নাকি? এইচ এর ভ্যালু তোমাদের কিরকম আসছিল? আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার 7 ফিটের মতো। 7 ফিটের মতো ছিল। হ্যাঁ 7 ফিট। তার মানে কি আমাদের কি 3 ফিট কি এক্সিড করতেছে না? জি স্যার। তার মানে কি আমার ডিএলটা তুমি যদি 7 ফিট ধরো, 7 ফিট থেকে 4.5 ইঞ্চি বিয়োগ করবা, তাহলে কি আমার ডি এর ভ্যালুটা পাচ্ছি, ডিএল যেটাকে বলতেছি, তাই না? সো ডিএল এর ভ্যালুটা কি আমার কি 3 ফিট তাহলে এক্সিড করতেছে না? দ্যাট মিন্স আমাদের স্কিন রেইনফোর্সমেন্ট দিতে হচ্ছে। আসলে কি মানে স্কিন রেইনফোর্সমেন্ট এমনও দিতে হয়, কারণ হচ্ছে এই ক্ষেত্রে তোমার ডেপথ গুলা বেশি হয়। ঠিক আছে? যখন ব্রিজ ডিজাইন করা হয়, এই গার্ডার গুলা ডেপথ বেশি হওয়ার জন্য মেইনলি স্কিন রেইনফোর্সমেন্ট দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে স্কিন রেইনফোর্সমেন্ট দিতে হচ্ছে আমাদের বোথ সাইডে দিতে হচ্ছে। এই সাইডেও দিতে হচ্ছে, একইভাবে এই সাইডেও দিতে হচ্ছে। এখন এটা উপরেও দিতে হচ্ছে, নিচেও দিতে হচ্ছে। ঠিক আছে? তারপরে বলা হয়েছে যে এখন কতটুকু পর্যন্ত দিব সেটা হচ্ছে d/2 ডিসটেন্স পর্যন্ত দিব। এখন the area of skin reinforcement ASK in inch square per feet of height on each side face shall be satisfy this equation. আচ্ছা, এখানে দেখো আমরা d1 এর ভ্যালুটা জানি। এই ইকুয়েশন দেখে আমরা বের করব হচ্ছে কতটুকু আমরা এই রিবারটা প্রোভাইড করব, স্কিন যে রিবারটা দিব সেটা কিরকম সাইজ হবে। ঠিক আছে? তো এখন দেখো আমরা ডিএল এর ভ্যালুটা কি জানি না? এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করছি না, এই যে এটা, জি স্যার। এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। এই এএস দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? বটম রেইনফোর্সমেন্টের এরিয়া। হ্যাঁ, এই এরিয়া হচ্ছে যে এই যে আমরা যে একটু আগে যে পজিটিভ রিবারের যে এরিয়াটা পেয়েছি সেই রিবারের এরিয়াটা। ঠিক আছে? এরিয়াটা বসাবো। এখন খেয়াল রাখতে হবে আমরা যে ASK দ্যাট মিনস স্কিন রেইনফোর্সমেন্ট যেটা চুজ করব সেই ভ্যালুটা অবশ্যই এই দুইটা ভ্যালুর মাঝামাঝি কোনো একটা ভ্যালু বা এই দুইটার সমান হতে পারে যে কোনো একটা। ঠিক আছে? তার মানে সে ফর সাপোজ আমার AS ডিভাইডেড বাই 4 এর সমান বা তার ছোট আসবে, অথবা এই ভ্যালুটার সমান বা তার থেকে বড় আসতে হবে স্কিন রেইনফোর্সমেন্ট বাড়ার জন্য। ঠিক আছে? বলা হয়েছে কি however the total area of longitudinal skin reinforcement need not exceed the 1/4 of the required flexural tension reinforcement AS. That means আমরা যে flexural tension rebar, that means এই যে আমরা যে বটম রিবার দিচ্ছি AS, ঠিক আছে, সেই AS এর 1/4 কখনো এক্সিড করতে পারে না। আমাদের স্কিন রেইনফোর্সমেন্ট গুলা সেটা অবশ্যই 1/4 এরও ছোট আসবে। ঠিক আছে? সো দ্যাট মিন্স আমরা এখান থেকে একটা চেক দিব। চেক দিয়ে আমরা যে ভ্যালুটা সে ফর সাপোজ আমাদের এখানে ডি এর একটা ভ্যালু পাইলাম, এতটুকু একটা ক্যালকুলেট করে আমরা একটা ভ্যালু পাবো, একইভাবে এতটুকু ক্যালকুলেট করে আমরা একটা ভ্যালু পাবো। এই দুইটার মধ্যবর্তী যে কোনো একটা ভ্যালু আমরা ধরে নিব, সেটাই হচ্ছে আমাদের স্কিন রেইনফোর্সমেন্ট বাড়ার এরিয়া থাকবে। ঠিক আছে?
সো তাহলে আমরা পেয়ে যাব আমাদের স্কিন রিইনফোর্সমেন্ট কতটুকু এরিয়া জুড়ে দিচ্ছি। সো আমরা যদি স্কিন রিইনফোর্সমেন্ট পেয়ে যাই তাহলে কি আমরা স্পেসিং ক্যালকুলেট করতে পারি। এটার স্পেসিং ঠিক আমরা আগের প্রসিডিউরে ক্যালকুলেট করব যে তোমরা এর আগে স্পেসিং গুলো ক্যালকুলেট করে আসছো না? এটার মতো না। এখানে যেভাবে করেছি এটার মতো না। আমরা আগের গুলোতে যেভাবে করেছিলাম স্পেসিং ক্যালকুলেট করে। ওইটাকে আবার দেখাইতে হবে? ওইটাকে আবার দেখাইতে হবে স্পেসিংটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। ওই যে তোমরা 12 ফিটের জন্য যে ক্যালকুলেট করে থাকো এত ইঞ্চি স্কয়ার, এখানে এ স্কয়ার যে ভ্যালুটা পাবা এ স্কয়ার ভ্যালুটা সে ফর সাপোজ এরকম আসতে পারে যে 0.3 ইঞ্চি স্কয়ার পার ফিট। ইঞ্চি স্কয়ার পার ফিট। সো এই ভ্যালুটাকে এখন যদি তোমরা স্পেসিং ক্যালকুলেট করতে চাও তাহলে কিভাবে করতে পারো বলো তো? আমরা যে 12 এর জন্য তার মানে কি আমাদের এত ইঞ্চি আজকে এত ইঞ্চি স্কয়ার কত ফিটের জন্য? 12 ফিটের জন্য। সো যদি আমাদের এরকম আসে তাহলে কি ওই যে আমরা যে এর আগে যে ক্যালকুলেট করেছিলাম ঠিক সেম প্রসিডিউর আমরা করতে পারবো। পারবো না সবাই? জি স্যার। সো আমরা স্পেসিংটা ক্যালকুলেট করে নিব। তাহলে আমরা বলতে পারবো কি ফাইনালি আমরা একটা স্টেটমেন্ট দ্বারা করাবো যে আমরা কত সুতার রিবার দিচ্ছি কত স্পেসিং দিয়ে। সে ফর সাপোজ আমরা 3 সুতার রিবার দিচ্ছি, আমরা হচ্ছে কত স্পেসিং দিয়ে? সে ফর সাপোজ 7 ইঞ্চি স্পেসিং দিয়ে সেন্টার টু সেন্টার। তার মানে স্কিন রিইনফোর্সমেন্ট নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন দেখো এখন যে জিনিসটা দেখবো, দেখো আমাদের কিন্তু কিছুটা পোরশন হঞ্চ করা হয়েছিল। খেয়াল আছে? সো এই হঞ্চ করা পোরশনে যদি আমরা স্টিল রিবার না দেই তাহলে কি হতে পারে? এই জায়গার কনক্রিটটা কি ফেল করতে পারে, তাই না? সো সেইজন্য আমাদের এই পোরশনেও কিন্তু স্টিল রিবার আলাদা করে একটা দিতে হচ্ছে। এখন এই স্টিল রিবারটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? বলা হয়েছে যে হঞ্চ স্টিলের জন্য প্রোভাইড 3 সুতার রড বা 4 সুতার রড, ঠিক আছে? যেটার ডিসটেন্স দিব সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি থেকে 9 ইঞ্চি অ্যালং দ্য লেংথ অফ দ্য গার্ডার। ঠিক আছে? তো আমরা এই হঞ্চ পোরশনটা হচ্ছে কতটুকু সেন্টার টু সেন্টার ডিসটেন্স দিয়ে হঞ্চ পোরশনে আমরা 3 সুতা বা 4 সুতা রড দিব। সেটা হচ্ছে 6 ইঞ্চি থেকে 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিসটেন্স স্পেসিং দিয়ে আমরা এই হঞ্চ পোরশনের বসাবো। তোমরা যেরকম স্টেটমেন্ট দিবা হঞ্চের জন্য সে ফর সাপোজ আমি 3 সুতাই দিলাম। তোমরা ধরেও নিতে পারো 3 সুতা। সো 3 সুতার রড আমরা কতটুকু স্পেসিং দিয়ে দিলাম? 6 থেকে 9 এর মধ্যে যেকোনো ভ্যালু। ধরে নিলাম আমি 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চি স্পেসিং দিয়ে সেন্টার টু সেন্টার। ঠিক আছে? অ্যালং দ্য লেংথ অফ দ্য গার্ডার। এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। দ্যাট মিনস আমাদের হঞ্চের জন্য কোনো আলাদা ক্যালকুলেশন করা লাগতেছে না। হঞ্চের জন্য এরকম একটা এরকম সুতার রড দিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন কিন্তু আজকের পার্টে কিন্তু খুবই কম, খুব বেশি না, আহামরি না। এরপরে হচ্ছে লিঙ্ক বা টাই। টাই কোনগুলা? এই যে আমাদের এই যে এখানে যে টাই দেওয়া হচ্ছে, তাই না? এই বারগুলার মাঝখানে। যাতে করে বারগুলা কি তার পজিশনে থাকতেছে, তাই না? স্কিন জি স্যার। রিইনফোর্সমেন্ট স্কিন স্টিলের জন্য টাই দেওয়া হচ্ছে। একইভাবে কি আমাদের এখানে যেমন লেগ কয়টা? এখানে হচ্ছে 4 লেগ। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। সো 4 লেগ স্টিরাপ মাস্ট বি প্রোভাইড। এখানে দেওয়া হচ্ছে 4 লেগ স্টিরাপ। দেখো আমাদের এটা কি একটা টাই। সো এই টাইটা আমরা কিরকম দিচ্ছি? এই টাই বা লিঙ্ক যেটাই বলি না কেন, আমরা কিরকম দেই সেই ভ্যালুটা এখানে বলে দেওয়া আছে। প্রোভাইড 3 or 4 বার। দ্যাট মিনস আমরা ৩ সুতার বারও ইউজ করতে পারি, চাইলে ৪ সুতার বারও ইউজ করতে পারি। সেটা কিভাবে বসাবো? ভার্টিক্যাল অ্যান্ড লংগিটিউডিনাল স্পেসিং মে নট এক্সিড 24 ইঞ্চি। দ্যাট মিনস সেই ভ্যালুটা আমরা ৩ সুতার বার বসাই বা ৪ সুতার বার বসাই, সেটা ভার্টিক্যালি অথবা লংগিটিউডিনাল স্পেসিং এ বসাই, সেটা অবশ্যই 24 ইঞ্চির বড় হইতে পারবে না। দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি যে 20 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিসটেন্স দিয়ে আমরা এই টাই বা লিঙ্ক গুলাকে বসাইলাম স্কিন রিইনফোর্সমেন্ট বারের জন্য। এখানে কোনো ক্যালকুলেশন নাই টাই এর জন্য। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তাহলে আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই যে আমরা যে পজিটিভ স্টিল ক্যালকুলেট করতেছি, দেখো আমরা এম এর ভ্যালু কোনটা বসাবো বলো তো?
এম এর ভ্যালুগুলা কোনটা বসাবো কেউ কি বলতে পারবা? তোমরা না আমাকে বললা পারবা? পজিটিভের মধ্যে যেটা ম্যাক্সিমাম। না, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা সেকশনের জন্য আমরা কিন্তু সবগুলা ম্যাক্সিমাম ভ্যালুই বের করছি, তাই না? প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম ভ্যালুগুলোই কিন্তু ফাইনালি নিচ্ছি, তাই না? সো আমরা হচ্ছে সেকশন 1 এর জন্য জি স্যার। একটা এস এর ভ্যালু পাবো, সেকশন 2 এর জন্য একটা এস মানে পজিটিভ স্টিলের এরিয়া পাবো, সেকশন 3 এর জন্য, এরকম ভাবে প্রত্যেকটা সেকশনের জন্য। তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি শুধুমাত্র সেকশন 1 বা যেকোনো একটা সেকশনের পুরা ক্যালকুলেশন দেখাবা, বাকি সেকশন গুলা খালি তোমরা লিখে দিবা যে এখানে ডি কত, এখানে এস এর ভ্যালু কত, তারপরে তুমি তোমার স্টেটমেন্ট দ্বারা করে দিবা। আর এখানে এম এর ভ্যালু কত। বুঝতে পারছো বিষয়টা? শুধুমাত্র একটা সেকশনের ক্যালকুলেশন দেখাবা, বাকি সেকশনগুলোর ক্যালকুলেশন দেখানোর কোনো দরকার নেই। এতটুকু পর্যন্ত কারো কি কোথাও কোনো সমস্যা আছে? তো তারপরে আমরা এতটুকু পর্যন্ত করা হলে তোমাদের ল্যাব ম্যানুয়ালে আসলে অনেক কিছু মিসিং আছে। তো এতটুকু পর্যন্ত যখন করা হয়ে যাবে তারপর আমরা একটা টেবিল ড্র করব। সেই টেবিলের এই সাইডে নাম দিব হচ্ছে প্রত্যেকটা লোকেশনের নাম, কোন কোন লোকেশন, লোকেশন 1 আমরা কি 9টা লোকেশন কাউন্টডাউন করেছিলাম না, সেই প্রত্যেকটা লোকেশন। আর এই সাইডে হচ্ছে আমরা যে পজিটিভ রিবার গুলা যে বসাচ্ছি সেই পজিটিভ রিবার গুলা কি আমরা ক্যালকুলেট করেছি না একটু আগে, আমি বললাম না যে যেকোনো একটার জন্য পজিটিভ রিবার এস ক্যালকুলেট করবা, বাকিগুলা কি জাস্ট লিখে দিবা। সো বাকিগুলা স্টেটমেন্ট লিখে দেন তারপরে এরকম একটা টেবিল আকারে দিবা, পজিটিভ হলে পজিটিভ আর সাথে নেগেটিভ রিবার যদি বসানো লাগে কোনো ক্ষেত্রে তাহলে নেগেটিভের জন্য স্টেটমেন্ট দ্বারা করে দিবা। পারবো তো? ক্যালকুলেশন কিন্তু খুবই ছোট। এতটুকু পর্যন্ত যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি নেক্সট যে ক্রস গার্ডার বা ডায়াফ্রাম আছে সেটাতে যাব। আর এখানে ডিটেইলিং এরকম এক টাইপের একটা ডিটেইলিং আসবে, এরকম হতে পারে বা এরকম হতে পারে। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের যদি নেগেটিভ মোমেন্ট থাকে, নেগেটিভ মোমেন্টের জন্য যদি রিবার বসানো হচ্ছে, দ্যাট মিন্স নেগেটিভ মোমেন্টের জন্য রিবার কোনগুলো, এগুলো না এস নেগেটিভ, তাই না? তো সেই ক্ষেত্রে জি স্যার। কি, সেই ক্ষেত্রে যে আমরা যে স্কিন রিইনফোর্সমেন্ট বারগুলো বসানো হয় সেগুলো হচ্ছে টপে। আর যখন আমাদের পজিটিভ মোমেন্ট থাকতেছে তখন স্কিন রিইনফোর্সমেন্ট বারগুলো কিন্তু কি আমাদের এস পজিটিভ এর সাথে, দ্যাট মিন্স এস পজিটিভের কাছাকাছি পোরশনে বসানো হচ্ছে, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করতেছে তোমাদের ক্যালকুলেশনের উপরে। তো তাহলে আমরা যেহেতু কারো কোনো সমস্যা নেই, এরপরে আমরা চলে আসতেছি যে ক্রস গার্ডার বা ডায়াফ্রাম। তো ডায়াফ্রামটার জন্য আসলে কোনো ক্যালকুলেশন নাই। ডায়াফ্রাম কি, এই পোরশনগুলো কি আমরা ডায়াফ্রাম বসাইছিলাম না? ডায়াফ্রামটাকে যদি আমরা একটু ট্রান্সপারেন্ট হিসেবে দেখি দেখতে অনেকটা এরকম আসবে। সো ডায়াফ্রামের জন্য কি বলা হয়েছে, এই যে এই বারগুলা লংগিটিউডিনাল যে স্টিল গুলা বসাচ্ছি সেটা কি বলা হয়েছে, longitudinal steel provide rho equal to 200 divided by Fy at top and bottom. That means দেখো আমাদের ডায়াফ্রাম গুলার কি উপরের একটা পোর্শন আমাদের কি ডেক স্ল্যাবের সাথে থাকতেছে আর বাকি পোর্শনটা ডায়াফ্রাম, তাই তো? সো বাকি পোর্শনের আমাদের এই যে নিচে 12 ইঞ্চি পর্যন্ত খালি জায়গা রেখে তারপরে উপরের থেকে মেনলি রিবার গুলো দেওয়া হয়। সো লংগিটিউডিনাল যে স্টিল প্রোভাইড করা হয় সেটা কিরকম, সেটা হচ্ছে সেইটা বলা হয়েছে যে এই 200 ডিভাইড বাই Fy সেই ভ্যালুটা অনুযায়ী স্টিলটা প্রোভাইড করা হয় এট দা বটম, এই যে এই বারগুলা এট দা বটম আর এট দা টপ এই দুইটা বার। এরপরে কি বলা হয়েছে, স্কিন রিইনফোর্সমেন্ট প্রোভাইড AS ইকুয়াল টু 0.002 BT। আমরা বি এর ভ্যালুও জানি, ঠিক আছে? আমরা টি এর ভ্যালুও জানি। সো আমরা যদি বি আর টি এর ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা স্কিন রিইনফোর্সমেন্টের যে এরিয়া এএস এর ভ্যালুটা সেটা পেয়ে যাবো। স্কিন রিইনফোর্সমেন্ট কোনটা, এই যে এখানকার যে স্কিন রিইনফোর্সমেন্ট গুলা,
এরপরে বলা হচ্ছে স্টিরাপ। এরপরে আমরা চলে আসতেছি টাইতে। এই যে এই টাইগুলা যে দেওয়া হচ্ছে, এই টাইগুলা কি দেওয়া হচ্ছে? প্রোভাইড ৩ সুতার বার ম্যাক্সিমাম ২৪ ইঞ্চি অন সেন্টার। দ্যাট মিনস এটাকে তোমরা ধরে নিতে পারো ২৪ ইঞ্চি বা তারও কম। তোমরা ২০ ইঞ্চিও দিতে পারো। এখানে কিছুই না। এখানে হচ্ছে তোমার ডায়াফ্রামের জন্য কোনো ক্যালকুলেশন নাই মেইনলি। ডায়াফ্রামের জন্য এই ছবিটা আঁকবা আর এই জিনিসগুলো খালি ক্যালকুলেট করে দিবে এই ২ টা জিনিস। আর বাকি ২ টা জিনিস দেখো এখানে লিখেই দেওয়া আছে। ৩ নাম্বার বার ৩ সুতার বার সেটা হচ্ছে আমার ২৪ ইঞ্চি সেন্টার। আর লিখে দিবে এখানে স্টিরাপ। এই স্টিরাপটা দেওয়া হয় দেখা যায় যে ৪ নাম্বার বার মানে ৪ সুতার বার মেক্সিমাম ১৮ ইঞ্চি অন সেন্টার। এটাই নরমালি দেওয়া হয়। পারবা? ডায়াফ্রামে কিন্তু কোনো ক্যালকুলেশন নাই আহামরি। এতটুকু পর্যন্ত কারো কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা। এরপরে চলে আসতেছি আমাদের লেকচারের সবথেকে লাস্ট পার্ট সেটা হচ্ছে আর্টিকুলেশন। আমাদের কিন্তু ব্রিজের কি পার্ট শিখলাম তাহলে আমরা? পোস্ট শিখলাম, রেলিং ডিজাইন করা শিখলাম। আমরা কি শিখলাম আর? ইন্টেরিয়র গার্ডার শিখলাম, এক্সটেরিয়র গার্ডার শিখলাম, আমরা ডায়াফ্রামও শিখে ফেলছি। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের আর্টিকুলেশন। আর্টিকুলেশন গুলো কোথায় বসায় তোমাদের খেয়াল আছে? আমাদের সাসপেন্ডেড পোরশন আর হচ্ছে কি সাসপেন্ডেড স্প্যান আর যেটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার পার্টটা যেখানে হচ্ছে রেস্ট করতেছে সেটাই হচ্ছে সেই জায়গাটা কি মেইনলি আর্টিকুলেশন বসানো আছে এই যে এখানে। তো এখন এই আর্টিকুলেশনটা আমরা আসলে কিভাবে বসাচ্ছি? আর্টিকুলেশন আসলে কি জিনিস সেটা আমরা একটু দেখি। আর্টিকুলেশন বলা হয়েছে দ্য কানেকশন বিটুইন দ্য সাসপেন্ডেড স্প্যান এন্ড দ্য এজ অফ দ্য ক্যান্টিলিভার। আমি যে কথাটা মাত্র বললাম দ্যাট মিনস আমাদের যেই স্পেসটা একটা কানেকশন ক্রিয়েট করতেছে আমাদের সাসপেন্ডেড স্প্যান আর হচ্ছে ক্যান্টিলিভার স্প্যান এই দুইটার মাঝখানে যে কানেকশনটা সেই জায়গাটাই মেইনলি হচ্ছে আর্টিকুলেশন। ঠিক আছে? The articulation আর কি বলা হয়েছে যে the bearings at articulations can be in the form of sliding plates, roller rocker, arrangement of elastromatic pad. আচ্ছা এই জিনিসটা আমরা মনে হয় একটা ভিডিও টিউটোরিয়াল আকারে দেখেছিলাম তাই না? আমরা যে একটা বিয়ারিং বসাই কি জন্য বসাই সেটা যাতে করে কি বিয়ারিংটা থাকার ফলে কি হচ্ছে আর্টিকুলেশন উপরে যে আমরা বিয়ারিংটা দিচ্ছি তাতে কি হচ্ছে ব্রিজটা কিছুটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছে, কিছুটা মুভ করতে পারতেছে তাই না? মনে আছে ভিডিওটা? তো আমরা তাহলে এখন হচ্ছে এই যে এই পোরশন গুলোতে মেইনলি আর্টিকুলেশনটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের সাসপেন্ডেড পোরশন, এটা হচ্ছে ক্যান্টিলিভার পোরশন। এই দুটো পোরশন যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাগুলোতে মেইনলি আর্টিকুলেশন দেওয়া হয়েছে। তো এখন এই আর্টিকুলেশনটা মেইনলি কিভাবে ডিজাইন করব? এখানে আসলে মেইনলি 4টা টাইপের ক্র্যাক হইতে পারে। দেখো এটা কি ছিল? এই জিনিসটা এই কালো এই জিনিসটা কি ছিল? আমাদের বিয়ারিং প্যাড তাই না? এই বিয়ারিং প্যাড দিয়ে কি এই টুথের সাথে দ্যাট মিনস আমাদের এই ক্যান্টিলিভার পোরশন এই টুথের সাথে আমাদের এই সাসপেন্ডেড পোরশনটা যুক্ত ছিল তাই না? এখন কথা হচ্ছে দেখো এখানে কি আমাদের ভিটা কাজ করতেছে এই পোরশনে দ্যাট মিনস আমাদের এই সাসপেন্ডেড পোরশনে যে এই জায়গার যে লোডটা সেটা এখানে কাজ করতেছে। তো এখন তাহলে আমাদের কি টাইপের ক্র্যাক হতে পারে? আমাদের এখানে ফ্লেক্সারাল ক্র্যাক হতে পারে এট লোকেশন 1 এ। এটা হচ্ছে ফ্লেক্সারাল ক্র্যাক হতে পারে। আবার হতে পারে কি টেনশন ক্র্যাক হতে পারে। এই যে এটা হচ্ছে আমাদের টেনশন ক্র্যাক হতে পারে লোকেশন 2 তে। তারপর কি হতে পারে? এই দুইটা এজ কি ভেঙে যেতে পারে। পাঞ্চিং শিয়ার কাজ করতে পারে এই সাইডে। আর এই সাইডে কি বিয়ারিং ফোর্স এর জন্য কি এই পোরশন খুলে যেতে পারে তাই না? সো এই জন্যই আমাদের কি করতে হবে আর্টিকুলেশনের জন্য এই জন্য কি করব আমরা এখানে মেইনলি রিবার দিব কতগুলা যাতে আমরা এই যে আমরা পাঞ্চিং শিয়ার বলো বা আমাদের বিয়ারিং ফোর্স যে কাজ করতেছে বা আমাদের ফ্লেক্সারাল শিয়ার টেনশন এই জিনিসগুলো যাতে আমরা রেসিস্ট করতে পারি এই জন্য আমরা কি করি এই যে আমরা হচ্ছে এখানে একটা রিবার দিয়ে দিই। এই রিবার গুলো মেইনলি হচ্ছে লেয়ারে দেওয়া হয়, কতগুলো লেয়ারে দেওয়া হয় সেই জিনিসগুলো আমরা দেখবো এখন ক্যালকুলেট করবো একটু পরে। এই যে দেখো এখানে মেইনলি রিবার দিয়ে দিয়েছে। এই রিবার দিলে কি হচ্ছে এই জায়গার যে ক্র্যাকটা হতো দ্যাট মিনস আমার হচ্ছে কত নাম্বার ক্র্যাক এই 4 নাম্বার ক্র্যাকটা কিন্তু আমরা রেসিস্ট করতে পারতেছি তাই না? এই 4 নাম্বার ক্র্যাকটা কিন্তু তখন রেসিস্ট করা যাচ্ছে। তো এখন আর্টিকুলেশনের জন্য ক্যালকুলেশনের জন্য আমাদেরকে এই ছবিটা একটু ভালোভাবে আগে
খেয়াল করতে হবে। বলা হয়েছে কি, বলা হয়েছে যে কিউ হচ্ছে এক্সপেনশন গ্যাপ ইকুয়াল টু 3 ইঞ্চি। ওরা ধরে নিচ্ছে যে এক্সপেনশন গ্যাপটা হচ্ছে 3 ইঞ্চি। দ্যাট মিনস আমাদের এই যে ক্যান্টিলিভার পোর্শন, এই যে এখানে যেখানে এসে শেষ হয়েছে, মানে এই বেয়ারিং প্যাডের এই জায়গাটা না, এই ক্রিটিক্যাল সেকশনের উপরে যে জায়গাটা, সেইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 3 ইঞ্চি। আর এই বেয়ারিং প্যাড থেকে এতটুকু ডিসটেন্স হচ্ছে পি। এই পিটা অবশ্যই 7 ইঞ্চি সমান বা তার থেকে বড় হবে। আমরা ধরে নিব পি এর ভ্যালুগুলোকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চিও ধরে নিতে পারি আমরা চাইলে। ঠিক আছে? তোমরা চাইলে 8 ইঞ্চি দিয়েও করতে পারো। সো এই সাইডেও আমাদের 8 ইঞ্চি থাকতেছে, একইভাবে এই সাইডে হচ্ছে আমাদের 8 ইঞ্চি। এই এজ থেকে নিয়ে বেয়ারিং প্যাড পর্যন্ত। আর কি দরকার? এই বেয়ারিং প্যাডের যে হোয়াইটটা সেটা, তাই না? দ্যাট মিনস তাহলে কি এই সবগুলা ভ্যালু 3 ইঞ্চি প্লাস পি প্লাস বেয়ারিং প্যাডের হোয়াইট যোগ করলে কি আমি এই পুরো সেকশনটা কি কতটুকু হোয়াইট সেটা পেয়ে যাচ্ছি? পাবো? এতটুকু পর্যন্ত কি কারো কোথাও কোনো সমস্যা আছে? তোমাদের কারো যদি সমস্যা থাকে বলো, না হলে তো আমি বুঝবো না। না স্যার, নেই স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে বলা হয়েছে যে আমাদের ডিজাইন অফ আর্টিকুলেশন, আমরা এখন মেইনলি ডিজাইনে চলে যাচ্ছি। তো আমাদের এই পোর্শনটা কিসে ছিল? ক্যান্টিলিভার পোর্শনে ছিল। আর এই যে আমাদের এই সাইডে যে পোর্শনটা থাকতেছে সেটা কি স্প্যানের পোর্শনটা থাকতেছে, তাই না? সো এখন তাহলে আমাদের এই যে ভি এটা কাজ করতেছে, কি বলা হয়েছে? V4 is increased by 2% to account for the excess weight due to the widening. তো আমাদের এই যে ওয়াইডেনিং এর জন্য আমাদের এই পোর্শনটা কি কিছুটা বাড়তি করা হয়েছে না? এই জন্য আমাদের V4 টাকে আমাদের 2% ইনক্রিজ করা হয়েছে। সো এই জন্য 2% ইনক্রিজ করে আমাদের ভি এটা কাউন্ট ডাউন করা হয়েছে। কিভাবে কাউন্ট ডাউন করা হয়েছে? দেখো ভি ইকুয়াল টু 1.02, যেহেতু 2% ইনক্রিজ করা হয়েছে 1.02 V4। সো আমরা V4 এর কি আমাদের 4 নাম্বার লোকেশনে যে ভ্যালুটা পেয়েছিলাম সেই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিব। 4 নাম্বার লোকেশনের ভ্যালুটা দ্বারা আমি একটু তোমাদেরকে একটু দেখে বলতেছি। আমরা এই ভ্যালুটা মেইনলি বসাবো হচ্ছে, আমার ভ্যালুটা বসাবো মেইনলি যেখান থেকে দেখো এই V4টা আমরা কোথা থেকে পেতে পারি? আমরা হচ্ছে এখানে যে টেবিলটা ড্র করেছিলাম শিয়ারের জন্য পেজ 94 এ, সো সেখানে আমরা 4 নাম্বার লোকেশনে চলে আসব। 4 নাম্বার লোকেশনে এসে কি ডিজাইন শেয়ারের যে ভ্যালুটা, 4 নাম্বার লোকেশনে ডিজাইন শেয়ারের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা নিয়ে এই V4টা মানটা বসাবো এখানে। সেই মানটাই আমরা এখানে বসাবো, বসিয়ে সেটাকে আমরা হচ্ছে 2% ইনক্রিজ করব। তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের VA। বুঝতে পারছো কোথা থেকে মানটা নিবা? কারো কি কোনো সমস্যা আছে? এখন আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে FA। বলা হয়েছে FA এর মান 0.5 V4LL। দ্যাট মিনস আমাদের লাইভ লোডের জন্য V4 এ লোকেশন 4 এ 0.5 করব সেই ভ্যালুটাকে, করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা অবশ্যই 0.2 ভি এর অপেক্ষা বেশি হতে হবে। দ্যাট মিনস আমাদের এখানকার যে VA আর এখানকার যে V4 এই মানটা বসাবো সেই ভ্যালুটা অবশ্যই এই ভ্যালুটার তুলনায় বেশি আসতে হবে। তাহলে বেশি আসলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের F এর মানটা।
বুঝতে পারছো এফ এটা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের দেখো এখন বলা হয়েছে ডিএ। ডিএ হচ্ছে ইফেক্টিভ ডেপথ এট সেকশন এ। সো এখানে দেখো আমাদের ডিএ টা বোঝাচ্ছে এই যে আমাদের যে টুথ আছে এই টুথের হচ্ছে টপ ফেস থেকে নিয়ে আমাদের এতটুকু পর্যন্ত হচ্ছে ডিএ। এখন এতটুকু পর্যন্ত এটা কিভাবে ধরবো, তো সেটা আমি একটু পরে তোমাদেরকে আলোচনা করতেছি, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা দেখবো এভি। এভিটা আসলে কি বোঝাচ্ছে? এভি বোঝাচ্ছে এই যে আমাদের যে সেকশনটা রয়েছে, সেকশন এ যে এইটা, এই সেকশন এ থেকে নিয়ে আমাদের ভি এ পর্যন্ত যে ডিসটেন্সটা, দ্যাট মিন্স তাহলে এখানে কি কি কাজ করতেছে? এই এভি এর মধ্যে যদি আমরা দেখতে চাই, তার মানে কি আমাদের এইটা বিয়ারিং প্যাডের উপরে কি আমাদের ভি এটা কাজ করতেছে। আমাদের এভিটা কতটুকু ছিল? এভিটা ছিল এই যে এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, এটা কি আমাদের এভি। তাহলে এভির মধ্যে কি কি পড়তেছে বলতো? 3 ইঞ্চি আমাদের এক্সপেনশন গ্যাপ, প্লাস এই পি পি এর ভ্যালুটা তোমরা যদি 7 ইঞ্চি ধরো 7 ইঞ্চি, বা 8 ইঞ্চি যদি ধরো তাহলে 8 ইঞ্চি, আর প্লাস কি এই বিয়ারিং প্যাডের যে ওয়াইডটা থাকবে সেটা অর্ধেক, তাই না? তোমরা ধরে নিতে পারো বিয়ারিং প্যাডের ওয়াইডটাও হচ্ছে 8 ইঞ্চি। ঠিক আছে, তাহলে কত আসবে? অর্ধেকটা 4 ইঞ্চি। বুঝতে পারছো? তার মানে এই সবগুলো যোগফল 4 ইঞ্চি প্লাস 8 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি যোগফল করলে তুমি পেয়ে যাবা কি এভিটা। এখন কথা হচ্ছে যে আমি মোমেন্টটা ক্যালকুলেট করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, এভি এভি এই যে এভি এর জন্য এই যে ফর্মুলাটা দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস বিবি বাই 2। বিবি বাই 2 বলতে কি বোঝানো হয়েছে? বি হচ্ছে বিয়ারিং প্যাডের যে ওয়াইডটা সেটা ডিভাইড বাই 2, অর্ধেক, তাই না? বিয়ারিং প্যাডের যে ওয়াইড সেটার অর্ধেক। আর এখানে জি জি দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা, এখানে দেখো আমি বলতেছি বিয়ারিং প্যাডের ওয়াইডটাকে আমরা 8 ইঞ্চি ধরে নিব, কারণ কি যেখানে বলেই দেওয়া আছে বিয়ারিং প্যাডের ওয়াইড নরমালি 8 ইঞ্চি বা তার থেকে বড় হয়, তোমরা 8 ইঞ্চি ধরেই করবা, ঠিক আছে? আর জিটা কি জিনিস? জিটা হচ্ছে, জিটাকে বলা হয়েছে 2p প্লাস কিউ প্লাস বিবি। জিটা হচ্ছে আমার এই পুরো জিনিসটা। আমরা যদি ছবিতে ভালো করে দেখি আমাদের জিটা আসবে, জিটা আসবে এই পুরোটা। দ্যাট মিন্স জি কে কি বলা যায়? এই সাইডের পি, এই সাইডের পি, দ্যাট মিন্স 2p প্লাস 3 ইঞ্চি বলা যায়। 3 ইঞ্চিটা কি ছিল? কিউব, তাই না? এক্সপেনশন গ্যাপ এতটুকু, প্লাস কি ছিল? এই বিয়ারিং প্যাডের যে ওয়াইড, বিয়ারিং প্যাডের ওয়াইড আমরা কত ধরছিলাম? 8 ইঞ্চি। সো তাহলে এই জিটাকে কি বলা যায়? জি হচ্ছে আমাদের এই যে এইখান থেকে নিয়ে এই যে সেকশন থেকে নিয়ে একদম পুরো ফাইনাল স্টেজ পর্যন্ত যে এই টুথটা পুরো ফাইনাল পর্যন্ত যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে কি আমাদের জি। এভি আর জি কোনটা বুঝতে পারছো? দেখো বুঝতে না পারলে বলো, না হলে কিন্তু সামনে গিয়ে বোঝানোটা আরো টাফ হয়ে যাবে। তো তাহলে দেখো আমরা যদি জিনিসটাকে এখান থেকে দেখি, তার মানে কি এই যে আমাদের সেকশন থেকে নিয়ে একদম পুরা এজ পর্যন্তই হচ্ছে যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে জি। তো এখন যেটা করব, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা দেখব যে
আমরা হচ্ছে মোমেন্ট ক্যালকুলেশন করব। এখানে মোমেন্টেরটা কি দেওয়া আছে দাঁড়াও একটু দেখে নিই। আচ্ছা এখন হচ্ছে আমরা ফার্স্টে মোমেন্ট ফ্লেক্সারাল স্টিলের জন্য হচ্ছে মোমেন্টটা ক্যালকুলেট করব। সো মোমেন্টটা কিভাবে ক্যালকুলেট করা যায়? টোটাল মোমেন্ট। মোমেন্টের জন্য এই যে এই ফর্মুলাটা আমরা খুব ইজিলি বের করতে ইউজ করতে পারি। এই ফর্মুলা দেখো আমরা ভি এর মানটা কিন্তু আমরা একটু আগে ক্যালকুলেট করেছি। ভি এর মানটাও একটু আগে ক্যালকুলেট করেছি, তাই না? এফ এর মানটা কিভাবে পাচ্ছি? এফ এর মানটা হচ্ছে এই যে এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের এফ এ। সো এফ এর মানটা এখানে বসিয়ে দিব টাইমস ডি এ ডিভাইডেড বাই 2। আচ্ছা ডি এটা আমরা এখনো ক্যালকুলেট করি নাই। ডি এটা হচ্ছে আমার দেখো এই যে ডি এটা হচ্ছে এই যে এটা আমাদের, দ্যাট মিনস আমাদের এখানকার যেই এই যে টুথ পোর্শনের যে থিকনেস, টুথ পোর্শনের যে হাইটটা, এটার সাথে বাকি পোর্শন কিছু পোর্শন আমাদের এখানকার যুক্ত হচ্ছে। দ্যাট মিনস আমরা এখানে যে স্টিলটা দিচ্ছি সেই স্টিলের পোর্শনটাও এখানে যুক্ত হচ্ছে, ঠিক আছে? সো সেটা হচ্ছে আমাদের ডিএ। সো ডিএটা কিভাবে ক্যালকুলেট করা যায় যদি আমরা দেখি, ধরে নিচ্ছি আমাদের এখানকার আমরা এইচ এর ভ্যালুটা আমরা অলরেডি জানবো, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি আমাদের কভার হচ্ছে 8 ইঞ্চি করে বোথ সাইডে, আমাদের হাইট ধরে নিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি, আর ওয়াইড ধরে নিচ্ছি 8 ইঞ্চি। তাহলে আমাদের এই ইফেক্টিভ ডেপথ বা যেটাকে ডিএ বলতেছি, ডিএটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা যদি বলি এতটুকু হচ্ছে 28 ইঞ্চি, এতটুকু যদি 28 ইঞ্চি হয় তাহলে বলা যায় কি সেই 28 ইঞ্চি প্লাস আমাদের এখানকার কিছু পোর্শন যুক্ত করতে হবে, সেটা হচ্ছে সেই ভ্যালুটা আসবে, দাঁড়াও আমি একটু প্লাস 5.4 ইঞ্চি মাইনাস আমাদের এখানকার কিছুটা পোর্শন কভার থাকবে মাইনাস 2.5 ইঞ্চি করলে যে ভ্যালুটা পাবো সেটা আসবে টোটাল 30.9 ইঞ্চি, সেটাই হচ্ছে আমাদের ডিএ। সো আমরা ডি এর ভ্যালুটাও আমরা জানি। সো ডি এর ভ্যালুটাও জানি, এফ এর ভ্যালুও জানি, ভি এর জানি, এভিও জানি। এই মানগুলা বসালে আমরা এই ফ্লেক্সারাল স্টিলের জন্য আমরা হচ্ছে টোটাল মোমেন্টের ভ্যালুটা পেয়ে যাব। তো এখন যেটা করতে হবে আমাদের ফ্লেক্সারাল স্টিলটা ক্যালকুলেট করতে হবে। ফ্লেক্সারাল স্টিল ক্যালকুলেট করার জন্য এখানে হচ্ছে আমাদের একটা ফর্মুলা দেওয়া আছে। বলা হয়েছে একটা হচ্ছে বেয়ারিং ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে শিয়ার ফ্রিকশন ক্রাইটেরিয়া। এখন বেয়ারিং ক্রাইটেরিয়াটা কিভাবে আসতেছে, আমরা যদি বলি যে bearing stress on the bearing area shall not exceed the concrete bearing strength FB. So where FB equal to এত। আর বলা হয়েছে therefore AB হচ্ছে কি আমাদের হচ্ছে bearing pad এর এরিয়া টাইমস FB equal to VA। এই FB এর মানটা আমরা এখান থেকে পাবো, এই ভ্যালুগুলো আমরা যদি এখানে বসাই তাহলে আমরা V এর ভ্যালুটা পেয়ে যাব। আর এখানে B এর মানটা কি আসবে? B এর মানটা অবশ্যই এই ভ্যালুটার তুলনায় বেশি বা এটা সমান বা তার থেকে বেশি আসবে। আমরা P এর ভ্যালুও জানি, B এর ভ্যালুও জানি। BB কি আমাদের বিয়ারিং প্যাডের যে ওয়াইড, FB টা কি FB এর ভ্যালুটা আমরা এখান থেকে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি, আর B এর ভ্যালুটাও জানি। সো আমরা B এর ভ্যালুটাও জানবো এখান থেকে। বুঝতে পারছো আমরা এই কোশ্চেন থেকে কিসের ভ্যালুটা পাবো? B এর ভ্যালুটা বের করতে পারবা সবাই এই কোশ্চেন থেকে? পারবা না সবাই নাকি কারো কোনো সমস্যা হবে? না স্যার। আচ্ছা তো তাহলে এরপর এখানে এখানে মেইনলি হচ্ছে আমাদের 3টা টাইপের বি এর ভ্যালু পাবো। এরপরে হচ্ছে আমাদেরকে একটা রিভাইজড বি এর ভ্যালুটা নিতে হবে। শিয়ার ফ্রিকশন ক্রাইটেরিয়া যদি আমরা কাউন্ট ডাউন করি, বলা হয়েছে কি শিয়ার ফ্রিকশন অ্যাডিকুয়েসি শ্যাল বি চেকড এট সেকশন এ
when AV divided by DA equal to আচ্ছা less than 1 আচ্ছা সরি আমার এখানে যেটা একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই আমি এই জিনিসটা খুঁজতেছিলাম এখানে আমরা ডি এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব তোমরা তোমরা কি এভি এর ভ্যালুটা পাবা না এভি এর ভ্যালুটা পাবা না এখান থেকে আচ্ছা ডি এর ভ্যালুটা তোমরা কিভাবে করবা আমি তোমাদেরকে একটু দেখাই আমরা জানি কি এভি ডিভাইডেড বাই ডিএ সেই ভ্যালুটা কত আসতে হবে অবশ্যই সেই ভ্যালুটা অবশ্যই লেস দেন 1 ধরে নিব আমরা হচ্ছে 0.9 0.9 কি 1 অপেক্ষা ছোট সো তাহলে কি দেখো আমি এভি এর মানটা জানি এভি এর মানটা কত বলো তো এভি বলতে আমি কি বুঝেছিলাম এই সাইডে এক্সপেনশন গ্যাপ 3 ইঞ্চি প্লাস পি পি এর ভ্যালু কত ধরেছিলাম আমরা 8 ইঞ্চি প্লাস এই বেয়ারিং প্যাডের যে ওয়াইড সেটার অর্ধেক বেয়ারিং প্যাডের ওয়াইড ধরেছিলাম আমরা 8 ইঞ্চি 8 ইঞ্চি অর্ধেক কত 4 ইঞ্চি তাহলে কত আসতেছে ভ্যালুটা বলো তো 4 প্লাস 8 প্লাস 3 কত বলো তো এভি এর ভ্যালুটা 15 এখন তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আচ্ছা তোমাদের এই জায়গাটা আমি ইরেজ করে দিই তাহলে আমরা এই ইকুয়েশন দেখে আমরা খুব সহজেই কিন্তু ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারতেছি দেখো আমি এই ভ্যালুটা জানি 15 ইঞ্চি তাহলে বলতো আমি 15 ডিভাইডেড বাই 0.9 করো তো ইকুয়াল টু ডি এ লেখা যায় ইকুয়েশন থেকে এখান থেকে লিখেছি এভি এর মানটা জাস্ট বসাইছি ডি এটা এই সাইডে নিয়ে গেছি লেখা যায় বলতো ডি এর মানটা তাহলে কত আসে 16.67 16.67 সো এরকম একটা ভ্যালু আসবে সো আমরা তাহলে ডি এর মানটা অলরেডি জানি সো বলা হয়েছে যে বি এ মাস্ট বি অ্যাডিকুয়েট টু রেসিস্ট ভি এ DF is shear friction resistance to of concrete on the plane of section A is given by এত আচ্ছা এখান থেকে আমরা কিভাবে আমরা বি এর মানটা বের করব দেখো আমরা ভি এর মানটা জানি আমাদের দরকার হচ্ছে বলা হয়েছে যে ভি এর মানটা অবশ্যই ছোট আসবে ফি ভিএন এর তুলনায় ফি ভিএনটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি দেখো আমরা বি এর মানও জানি ডি এর মানও জানি ঠিক আছে তো এই মানগুলো যদি বসাই তাহলে আমরা পেয়ে যাব কি ফি ভিএন এর মানের তুলনায় আমার ভি এর মানটা কি ছোট আসবে তো এবং বলা হয়েছে যে ভি এর মানটা ফি ভিএনটা আমরা এভাবেও ক্যালকুলেট করতে পারি চাইলে এই দুইটার যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি তো এখন সেখান থেকে আমরা কিভাবে বি এর ভ্যালুটা বের করতে পারবো বি এর ভ্যালু বের করার জন্য দেখো আমরা এর আগে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করেছি এখানকার একটা ভ্যালু বের করেছি বি এর এখন হচ্ছে এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা বি এর আরো দুইটা ভ্যালু বের করব কথাটা একটু ভালো মতো খেয়াল করো আমরা বি এর ভ্যালু একটা কিন্তু এই ইকুয়েশন দিয়ে বের করে ফেলেছি আরো দুইটা ইকুয়েশন কোনটা ছিল এই যে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা বি এর আরো দুইটা ভ্যালু পাবো এফ সি প্রাইমের ভ্যালু জানি এই ইকুয়েশনে ডি এর ভ্যালু জানি এফ ভি এর ভ্যালুও জানি সো সবগুলো মান বসিয়ে এখানে আমরা যদি বসাই তাহলে কিন্তু আমরা বি এর একটা ভ্যালু পাবো না সবাই পারবো একইভাবে এই ইকুয়েশনও দেখো আমাদের এই ইকুয়েশন থেকেও কিন্তু আমরা বি এর ভ্যালুটা পেতে পারি ঠিক আছে এটা হচ্ছে ডিএ মেইনলি 0.8 ডিএ সো আমরা এই ইকুয়েশন থেকেও একটা বি এর মান পাবো ধরে নিচ্ছি আমি এই ইকুয়েশন থেকে বি এর যে মানটা পাইছি সে ফর সাপোজ এটা হচ্ছে 30 ইঞ্চি ধরে নিলাম এই ইকুয়েশন থেকে যে ভি এর ভ্যালুটা পাইছি সে ফর সাপোজ ধরে নিলাম সেটা 21 ইঞ্চি আর এখান থেকে যেটা পাইলাম সেটা ধরে নিলাম হচ্ছে বি এর মানটা এটা অলমোস্ট সেম আসবে ধরে নিলাম 22 ইঞ্চি তাহলে বলতো আমি বি এর মানটা আসলে কত ধরবো এই মানগুলোর মধ্যে থেকে যেই ভ্যালুটা সব থেকে ম্যাক্সিমাম আসবে সেটাকে হচ্ছে আমরা বি এ ধরবো বি এ জিনিসটা কি বি এ হচ্ছে আমরা যদি টপ ভিউ দেখি দেখো আমাদের এই পোর্শনটা এই টুথের পোর্শনটা কি এই সাইডে এসে কিছুটা এক্সপেন্ডেড করা হয় না সেই পুরাটাই হচ্ছে আমাদের এই এক্সপেন্ডেড পোর্শনটার যে
হোয়াইট সেটা কি বলা হচ্ছে BA। দ্যাট মিনস আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবো এই তিনটা থেকে, দ্যাট মিনস এখানে 22, 21 আর হচ্ছে 30, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 30 ইঞ্চি। দ্যাট মিনস আমাদের BA-টাকে ধরে নেব আমরা 30 ইঞ্চি। বুঝতে পারছো? বুঝতে পারছো এতটুকু সবাই? এখন আমাদের কাজ হচ্ছে কি, বি এর ভ্যালু পেয়ে গেছি, আমাদের এখন স্টিল এরিয়া বের করতে হবে। স্টিল এরিয়া বা রিবার এরিয়া গুলোকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা এখন দেখব। দেখো এখানে আমরা যদি এই সাইডে যদি টুথ পোর্শনটা যদি আমরা কনসিডার না করি, তাহলে টুথ পোর্শনটাকে আমরা এই সাইডে আলাদা করে ফেললাম, তাহলে দেখো আমাদের এই পোর্শনে কাট করার ফলে এই পোর্শনে কি একটা মোমেন্ট জেনারেট হবে, VA জেনারেট হবে, তাই না? এই এই পোর্শনটাতে। সো তাহলে বলা আছে কি যে আমাদের এই টুথ পোর্শনের এই যে উপরের পোর্শনে একটা মেইন স্টিল বার দেওয়া হচ্ছে, সেটা কি ডেস্ক স্ল্যাবের যেই বারটা দেওয়া হচ্ছে সেটাই। এরপরে কি দেওয়া হচ্ছে? এরপর হচ্ছে ফ্লেক্সারাল স্টিল বার দেওয়া হচ্ছে। ফ্লেক্সারাল স্টিল বার কোনটা? এটা। এই ফ্লেক্সারাল স্টিল বারটা আমাদের কি করতেছে? ফ্লেক্সারাল স্টিল বারটাকে আমরা AS1 দিয়ে ডিনোট করতেছি। AS1 টাকে আমাদের কি কি করতেছে? AS1 টাকা আমাদের হচ্ছে এই 3 নাম্বার ক্র্যাক, 1 নাম্বার আর এই 4 নাম্বার, এই তিনটা ক্র্যাককে আমাদের হচ্ছে রেসিস্ট করতেছে। কিভাবে? দেখো আমাদের স্টিল বারটাকে বসাচ্ছি এইভাবে। দ্যাট মিনস কি আমাদের 1 নাম্বার ক্র্যাকটা কি সে এলিমিনেট করতে পারতেছে, 3 নাম্বার ক্র্যাকটাকেও একইভাবে, 4 নাম্বার ক্র্যাকটাকেও, তাই না? এরপরে কি হচ্ছে? ASH। ASH টা হচ্ছে আমাদের ডিউ টু দ্য ডিরেক্ট টেনশন অফ VA ফর ক্র্যাক 2। দ্যাট মিনস আমাদের এই টেনশন ক্র্যাক যেটা জেনারেট হচ্ছে সেটাকে রেসিস্ট করার জন্য আমরা কি করতেছি? সেটাকে রেসিস্ট করার জন্য আমরা একটা স্টিল বার করতেছি। স্টিল বার বসিয়ে কি করতেছি? সেটাকে সেই পোর্শনটাকে আমরা হঞ্চ করে দিচ্ছি। কি বলে? হুক করে দিচ্ছি ফাইনালি। সো এই স্টিল বারটাকে আমরা এই স্টিল বারটাকে আমরা বলতেছি কি ASH। এখানে কয়েকটা টাইপের স্টিল বার দেওয়া হচ্ছে। ঠিক আছে? এই ক্র্যাক গুলোকে রিডিউস করার জন্য। আর একটা জিনিস দেখো, আরেকটা জিনিস বলা হয়েছে AS2। AS2 হচ্ছে এই যে এখানে দেখো, এই যে এই স্টিল বার গুলা, এই যে আমার 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, এই ক্র্যাক গুলাকে রিডিউস করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের লেয়ার বেসিসে স্টিল বার দেওয়া হচ্ছে। সো এর পরের যে স্টিল বারটাকে সেটাকে আমরা বলতেছি, ডিনোট করতেছি AS2 দিয়ে। এই AS2 কিসের জন্য? এখানে ASH, এই ASH সরি, এখানে হচ্ছে এই AS1, এই যে এই বারটা, এই মেইন এই যে মেইন যে বারটা সেটা রেসিস্ট করতেছিল কি আমাদের মোমেন্ট। আর এর পরের লেয়ারে যে বারটা দিচ্ছি সেটা রেসিস্ট করতেছে কি আমাদের যে শিয়ারটা জেনারেট হচ্ছে সেই শিয়ারটা, সরি, সেটা রেসিস্ট করতেছে আমাদের FA। ঠিক আছে? FA এর ভ্যালুটা যেটা আমরা বের করেছি সেই FA টাকে, ফোর্সটাকে তারা রেসিস্ট করতেছে। তো তাহলে আমাদের এই স্টিল বারটাকে আমরা নামকরণ করতেছি AS2। AS2, ASH আর AS1, এই তিনটা টাইপের রিবার দেওয়া হয়েছে। এখন আমরা যদি প্ল্যান ভিউ আকারে দেখি জিনিসটাকে, জিনিসটা দেখতে অনেকটা এরকম। এটা কি ছিল আমাদের প্ল্যান ভিউ এর? BA, তাই না? কতটুকু পোরশন আমরা ওয়াইডেন করেছি, তাই না? দেখো আমরা যদি প্ল্যান ভিউ আকারে দেখি তাহলে দেখা যাবে কি এই একটা স্টিল বার থেকে এই একটা স্টিল বার স্পেসিং S। সো আমরা এখন ফাইনালি যেটা করব, আমাদের এই স্টিল বারের জন্য এরিয়া যেটাকে আমরা ডিনোট করেছিলাম AS1 দিয়ে, সরি AS1 হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের ছিল ASH, আর এইটাকে ছিল AS2। এখন আমরা এই AS1, AS2 আর ASH এই তিনটা রিবারের মানে মেইনলি হচ্ছে সাইজ গুলো বের করব।
সো এই রিবারের সাইজগুলো যদি বের করতে চাই কিভাবে বের করব? দেখো AS1 এর জন্য আমরা কি এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। আমরা ডি এর ভ্যালুও জানি, এর ভ্যালুও জানি, এ কি আমরা একটা ধরে নিব যে এখান থেকে আগের সিস্টেমের মতো। আর এম এ আমরা হচ্ছে ম্যাক্সিমাম যেই মোমেন্টটা থাকবে সেই এম এ সেই ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা এখানে বসাবো। ম্যাক্সিমাম মোমেন্ট বলতে আমি কোনটা বোঝাচ্ছি বলতে পারবা? কোনটা আসবে মোমেন্টের ভ্যালু বলো তো এম এ তে? আমরা একটু আগে ক্যালকুলেট করছি টোটাল মোমেন্ট। এই যে এখানে এম এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা এখানে বসাবো। এখানে বসিয়ে দিয়ে দেন তারপরে আমরা আগের প্রসিডিউরের মতো ক্যালকুলেশনটা করে যাব। তাহলে আমরা একটা AS1 এর জন্য আমরা যে এই যে AS1 এই স্টিল রিবারটা কিরকম সাইজের কয়টা স্টিল বার বসাচ্ছি সেটা পেয়ে যাব। সে ফর সাপোজ আমাদের স্টিল বার আমরা বসাচ্ছি হচ্ছে 10টা। যদি 10টা বসাই তাহলে কি করব? আমরা লেয়ারে লেয়ারে বসাবো। সে ফর সাপোজ এরকম হতে পারে যে আমি প্রথম লেয়ারে 3টা বসালাম, এরপরের লেয়ারে 3টা বসালাম, এরপরের লেয়ারে 3টা, এরপরের লেয়ারে ফাইনালি 2টা বসালাম। তো আমরা লেয়ারে লেয়ারে গুলা বসাবো। যদি আমার 12টা স্টিল বার বসাতে হয় তাহলে কিভাবে বসাবো? 4টা 4টা করে 3টা লেয়ারে বসা দিতে পারি, বা 3টা 3টা করে 4টা লেয়ারে, তাই না? আচ্ছা এই ক্যালকুলেশনটা কি সবাই পারবা? নাকি এটাও আমার আবার দেখাইতে হবে? স্যার পারবো। বি এর ভ্যালু কিন্তু আমরা একটু আগে ক্যালকুলেট করে আসছি, যেটা আমরা ধরতেছি বি এর সেই ভ্যালুটা এখানে বসাবো। ডি এ তো আমরা ক্যালকুলেট করছি, 30 আর বাকি মানগুলো তো জানি। হ্যাঁ 30 বি এ যেটা বের করলাম, কত বের করছিলাম বি এ যে 30। হাইয়েস্ট ভ্যালুটা 30। কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? না স্যার। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে যে ASH আর AS2। ASH কোনটা ছিল আমাদের এই রিবারটা, আর AS2 কোনটা ছিল এটা, যেটা হচ্ছে F1 টাকে F1 এর জন্য যে 1 3 আর 4 নাম্বার যে ক্র্যাকটা প্রডিউস হতে পারে সেটাকে আমরা এলিমিনেট করতেছে। এখন ASH ক্যালকুলেট করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলা ইউজ করে আমরা পেয়ে যাব কতটুকু এরিয়ার কয়টা রিবার দিব। একইভাবে এই ফর্মুলাটা ইউজ করে আমরা AS2 এর জন্য কয়টা রিবার দিব, কতটুকু এরিয়ার সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে? না স্যার। এরপরে হচ্ছে আমরা মেইনলি স্টিল আপ নিয়ে কাজ করব, যে আমরা কি বলে শিয়ার ফ্রিকশন রিইনফোর্সমেন্ট নিয়ে কাজ করব, বা ফ্লেক্সুরাল শিয়ার ক্রাইটেরিয়া নিয়ে কাজ করব। তো তাহলে আমাদের স্টিল বারগুলো এরিয়া পেয়ে গেলাম AS1 ASH আর AS2। তো এখন যেটা করব আমাদের হচ্ছে শিয়ার ফ্রিকশন রিইনফোর্সমেন্ট আর হচ্ছে কনভেনশনাল ফ্লেক্সুরাল শিয়ার ক্রাইটেরিয়া, এই দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে। দ্যাট মিন্স আমরা এখন মেইনলি বের করব কি স্পেসিং কতটুকু করে দিব, আর হচ্ছে আমাদের আমরা যে স্টিল আপ গুলো দিব সেগুলো হচ্ছে কিরকম ভাবে দিব। তো এটা বের করার জন্য আমরা ফার্স্টে যেটা করব আমাদেরকে বলা হয়েছে শিয়ার ফ্রিকশন ক্রাইটেরিয়া AV বাই ডি এর মান 1 অপেক্ষা ছোট। আচ্ছা আমাদের AV বাই ডি এর মান 1 অপেক্ষা ছোট। তো তাহলে কি বলা হয়, এখন আমাদেরকে কাজ করতে হবে যে VA নিয়ে। ওরা বলে দিয়েছে VA ইকুয়াল টু এরকম একটা ফর্মুলা, V এর একটা ফর্মুলা দেওয়া আছে। এখন দেখো এই ফর্মুলা থেকে আমাদের কি কি জিনিস বের করতে হবে। এই ফর্মুলা থেকে আমরা দেখো ACV আর AV এর এই দুটো জিনিস আননোন, আর C এর ভ্যালু 0 বসাবো। ঠিক আছে, C এর ভ্যালু এই যে বলে দেওয়া আছে 0।
এখন কি আমাদের এ সিভি আর এ ভিএফ এই দুটো আননোন না? এ সিভিটা কিভাবে বের করতে পারি? এ সিভি ইকুয়াল টু বি এ টাইমস ডি এ। বি এর ভ্যালু কিন্তু আমরা একটু আগে বের করছি, আর ডি এর ভ্যালু কিন্তু আমরা একটু আগে বের করছি। সেটা কি আমাদের এ সিভি, দ্যাট মিনস শিয়ার এরিয়া। এখন কথা হচ্ছে যে আমাদের মিউ, এই যে এখানকার মিউ এর ভ্যালুটা বলে দেওয়া আছে 1.4 ধরে নিব, ঠিক আছে, ফ্রিকশন ফ্যাক্টর। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে দেখো, আমরা এই ইকুয়েশনে কি ভি এর মানও কি জানি না? আমরা ভি এর মান কি একটু আগে ক্যালকুলেট করছি না এর আগে? এই যে ভি এর মান, এই ভি এর মান এখানে বসিয়ে দিব। তাহলে কি আমাদের বাকি থাকতেছে একটাই জিনিস, সেটা কি এ ভি এফ। সো আমরা কি এ ভি এফ এর ভ্যালুটা পেয়ে যাব? কারো কি কোনো সমস্যা আছে এ ভি এফ এর ভ্যালু পাইতে? এ ভি এফ এর ভ্যালুটা পাইতে কি কোনো সমস্যা আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো তাহলে এতটুকু পর্যন্ত কি তোমরা সবাই পারবা এ ভি এফ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে? যদি না পারো আমাকে বলো, আমি আবার দেখাচ্ছি। কেটে যাচ্ছে। বাকিরা কি কথা শুনতেছো ঠিক মতো নাকি কোনো সমস্যা হচ্ছে? না, শোনাচ্ছে স্যার। আচ্ছা, তোমরা কি এভিএফ এর ভ্যালুটা বের করতে পারবা নাকি কোনো সমস্যা হবে তোমাদের? সমস্যা হলে বলো, আমি আবার দেখাচ্ছি। না, সমস্যা নেই স্যার। আচ্ছা, তাহলে এভিএফ এর ভ্যালুটা আমরা যখন বের করে ফেলবো তখন আমাদের একটা চেক দিতে হবে। এভিএফ টা কি? এভিএফ টা আমরা কি করা হয়, এভিএফ টা আমাদের মার্জ করা হচ্ছে AS2 এন্ড AS1 এর সাথে, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের এখানকার যে AS2 কোনটা ছিল এটার সাথে, আর হচ্ছে AS1 এটার সাথে আমাদের মেইনলি মার্জ করে একত্র করে দিয়ে দেওয়া হয় ফ্রিকশন, এই শিয়ার ফ্রিকশনের জন্য, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমাদেরকে এখানে একটা চেক দিতে হবে। এভিএফ এর একটা ভ্যালু পেয়ে যাওয়ার পরে আমাদেরকে চেক দিতে হবে এই এভিএফ এর মান অবশ্যই এটার তুলনায় যাতে বেশি আসে। যদি বেশি না আসে তাহলে এটার যেই ভ্যালু সেই ভ্যালুটাকে আমরা ধরে নিব এভিএফ। আর যদি বেশি আসে তাহলে সেই বেশি ভ্যালুটাই তো আমাদের এভিএফ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কতটুকু বার দিচ্ছি আমরা হচ্ছে এই কি বলে শিয়ার স্টিল ক্রসিং এর জন্য শিয়ার প্লেনে। এখন কথা হচ্ছে আমাদের স্পেসিং দরকার। স্পেসিং এর জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এই ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করবো দেখো, এভি আমাদের এভি এর মানটা আমরা কি একটু আগে বের করছি? আচ্ছা, তোমাদের ভি এর মানটা আমরা একটু আগে বের করেছি তাই না? ভিসি এর মানটা কি আমরা এই ফর্মুলা দিয়ে বের করেছিলাম, এর আগেও বের করেছিলাম, তোমরা মনে হয় দেখছো। তার মানে কি এই নিচের পোর্শনটা শেষ। এখন এভি, এখানে এভিএফ হবে আসলে অ্যাকচুয়ালি। এভিএফ কি আমরা এখান থেকে পাচ্ছি তাই না? এই মানটা বসাবো। এফভি এর মানটাও আমরা এর আগে মেবি ক্যালকুলেট করেছি কোথাও, দাঁড়াও আমি দেখছি। এফভি এর মানটা আমরা এখানে ক্যালকুলেট করেছিলাম কোথায় জানি। আচ্ছা, কি একজন বলো তো এফভি এর ভ্যালুটা কত আসবে? আমাদের মনে হয় বলে দেওয়াই ছিল, সরি, এফভি এর ভ্যালুটা আমাদের বলে দেওয়াই ছিল কোশ্চেনে। কি 4 পিএসআই করে, তাই না? দেওয়া ছিল না তোমাদের কোশ্চেনে? দেওয়া ছিল না এফভি এর ভ্যালুটা? সো আমরা এখানে এফভি এর ভ্যালুটা বসাবো, আর ডি এ তো আমরা ক্যালকুলেট করছি একটু আগে। সো এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, বুঝতে পারছো তো এফভি কত বসাবো? সো আমরা এখানে একটা এস এর স্পেসিং এর ভ্যালুটা পেয়ে যাব।
কিন্তু বলা হয়েছে যে চেক এস ম্যাক্সিমাম আমাদের 12 ইঞ্চি বা তার ছোট হইতে হবে এস ম্যাক্সিমাম। সো আমাদের এখানকার ভ্যালুটা যদি এস এর ভ্যালুটা যদি আমাদের সামহাউ 12 ইঞ্চি অপেক্ষা বেশি চলে আসে, তাহলে কি করতে হবে? সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। সেটা 12 ইঞ্চি অপেক্ষা ছোট হইতে হবে, অথবা DA/2 আমরা D এর যেই ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটাকে যদি 2 দিয়ে ভাগ করি, হাফ করি, তাহলে যেই ভ্যালুটা পাবো সেটা ছোট হইতে হবে। সো সে ফর সাপোজ আমাদের এস এর মান যদি 4 ইঞ্চি আসে, তাহলে কি সেটা ওকে নাকি নট ওকে? ওকে, যদি আমাদের 12 থেকে বেশি চলে আসে এখানে ভ্যালুটা, তাহলে কি করতে হবে? আমাদের এস এর ভ্যালুটাকে তখন কমায়া ধরতে হবে। ঠিক আছে? পারবো সবাই ক্যালকুলেট করতে? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, তো তাহলে ফাইনালি তোমরা তোমাদের এরকম একটা ডিটেইলিং তোমরা ড্র করে দিবা। এটা করলে হবে স্যার। এতটুকুই মেইনলি আমাদের ব্রিজ পার্ট। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। ব্রিজ পার্টে কি কারো কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন বলো তো কারো কি কোথাও কোনো সমস্যা আছে নাকি? সমস্যা থাকলে বলো, আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি কারো কোথাও কোনো সমস্যা নেই? সবাই পারবা তো অন টাইমে ল্যাব রিপোর্ট সাবমিট করতে? স্যার ইন্টারভিউটা স্যার আমরা শুক্রবারেই দিই স্যার। কোন রিপোর্টটা? ইন্টেরিয়র গার্ডারটা স্যার। ইন্টেরিয়র গার্ডারটা বললামই তো, তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমাদের যা মন চায় করো। আমার আর কিছু বলার নাই। মানে আমি আমরা খুব তো হতাশ চেষ্টা করি তোমাদের অন কর্মকাণ্ড টাইমে দেখা। সাবমিট করার, এখন শেষ না হলে কি? আচ্ছা, যা পড়াইছি এতটুকু পর্যন্ত কি কারো কথা কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে বলো, তাহলে আর কি এরপরে স্টেপ আমরা মানে তোমাদের রিপোর্টে কি কি করবা সেগুলো নিয়ে কথা বলবো।